Good morning and welcome you all to today's class. Today's topic is evaluation and management of stable ischemic heart disease. First of all, introduction. Stable ischemic heart disease refers to patients with known or suspected ischemic heart disease who have no recent or acute changes in their symptomatic status. এটা একটা general একটা definition আর কি। It's a major public health concern in most developed nation. আচ্ছা শুধু ডেভেলপ নেশন না, এটা এখন সব দেশের জন্য। And nowadays some guidelines refer to as chronic coronary syndromes. And আমরা জানি যে ইসকিমিক হার্ট ডিজিজের মেইন প্যাথোলজিক্যাল কজটা হচ্ছে যে করোনারি আর্টারি ডিজিজ, এবং করোনারি ডিজিজে কি হয়, এতে অ্যাকুমুলেশন অফ অ্যাথেরোমাটাস প্লাক অ্যাকুমুলেশন হয় করোনারি আর্টারিতে, এপিকার্ডিয়াল করোনারি আর্টারিতে, এবং এটা মেবি অবস্ট্রাকটিভ অর নন অবস্ট্রাকটিভ, এবং এটা একটা ডাইনামিক প্রসেস এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন এটা, এবং এটা প্রেজেন্টেশন যার উপরে এটা ক্রনিক করোনারি সিনড্রোম হতে পারে অথবা অ্যাকুট করোনারি সিনড্রোম হিসেবে এটা প্রেজেন্ট করতে পারে। আমাদের আজকের আলোচনা হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোম, এবং এটা ওই যে মোস্ট ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড ক্লিনিক্যাল সিনারিও ইন পেশেন্টস উইথ সাসপেক্টেড অর এস্টাবলিশড ক্রনিক করোনারি সিনড্রোম। আচ্ছা, ক্রনিক করোনারি সিনড্রোমে আমরা 6টা ক্লিনিক্যাল সিনারিও পাই। 6টার ভিতরে এক নাম্বার হচ্ছে যে স্টেবল অ্যাঞ্জিনা সিমটমস, অর্থাৎ পেশেন্টস উইথ সাসপেক্টেড করোনারি আর্টারি ডিজিজ এন্ড স্টেবল অ্যাঞ্জিনা সিমটমস এন্ড ডিসনিয়া, অর্থাৎ আমরা যেটা স্টেবল অ্যাঞ্জিনা বলতাম আগে, ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, সেটার প্রেজেন্টেশন এটা। আর 2 নম্বরটা হচ্ছে যে এটা নিউ অনসেট হার্ট ফেলিওর অথবা লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন। আর 3 নম্বর হচ্ছে যে asymptomatic and symptomatic patients with stabilized symptoms less than 1 year after an acute coronary syndrome or patient with recent revascularization, অর্থাৎ একটা পেশেন্টের করোনারি ডিজিজ আছে, তার একটা এসিএস হয়েছে অথবা রিসেন্টলি রিভাসকুলারাইজেশন হয়েছে, কিন্তু সেটা 1 বছরের কম, সে সিমটোমেটিক এখন স্টেবিলাইজ আছে, সে সিমটোমে থাকুক না থাকুক এখন সে স্টেবল আছে, 1 বছরের কম। আর পরেরটা হচ্ছে 1 বছরের বেশি, asymptomatic and symptomatic patient more than 1 year after initial diagnosis or revascularization. আর 5 নম্বর যে সাবসেট সেটা হচ্ছে এটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ করোনারি ডিজিজ, অর্থাৎ ভ্যাসোস্পাস্টিক অ্যাঞ্জাইনা অর মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জাইনা মাস্কুলার ডিজিজ। আর লাস্ট অফ অল অ্যাসিম্পটোমেটিক, যেটা স্ক্রিনিং এ ধরা পড়ছে সেটা অ্যাসিম্পটোমেটিক সাবজেক্ট ইন হুম করোনারি ডিজিজ ইজ ডিটেক্টেড এট স্ক্রিনিং। প্রেজেন্টিং সিমটমস আমরা সবাই জানি, the presenting symptoms in ischemic heart disease is highly variable. Chest discomfort usually the predominant symptoms. এটা আমরা জানি যে চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে প্রিডোমিনেন্ট সিমটম, সেটা হোক ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা, প্লিনভারি অ্যাঞ্জাইনা, মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জাইনা বা ইকোটোমাই। কিন্তু চেস্ট ডিসকমফোর্ট কিন্তু অ্যাবসেন্ট থাকতে পারে অথবা নট প্রমিনেন্ট ফিচারও হতে পারে, যেমন তাদের সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে, অথবা তাদের হার্ট ফেলিয়ার হিসেবে কেউ প্রেজেন্ট করতে পারে, কেউ আবার কার্ডিয়াক অ্যারিথমিয়া অথবা সাডেন ডেথ হতে পারে। And notably, ischemic heart disease may also present with atypical angina or anginal incubans. তাহলে অ্যাঞ্জাইনা শুধুমাত্র টিপিক্যাল ফিচার নিয়ে আসতে পারে তা না, অনেক সময় অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনাল ইকুইভ্যালেন্স নিয়ে আসতে পারে, যেমন মিড এপিগাস্ট্রিক ডিসকমফোর্ট, ডিসনিয়া এরকম আসতে পারে, ইফোর্ট ইনটলারেন্স, এক্সেসিভ ফ্যাটিগ। এগুলো আবার বেশিরভাগ হয় দেখা গেছে যে উইমেন, ওল্ডার অ্যাডাল্টস এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এইরকম অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন বা অ্যাঞ্জাইনাল ইকুইভ্যালেন্সটা হয়। করোনারি আর্টারিজ may also become, আমরা তো আগে বলছি যে করোনারি আর্টারি ডিজিজটা মেইনলি হয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক অ্যাকুমুলেশন হয়, কিন্তু এটা অ্যাথেরোস্ক্লেরোসিস ছাড়াও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এগুলা কম আনকমন এগুলা, যেমন এক্সটেন্সিভ কম্প্রেশন অথবা মায়োকার্ডিয়াল ব্লিডিং। অনেক সময় জিজ্ঞেস করে স্যাররা, এই জন্য লিখলাম আর কি, এক্সটেন্সিভ কম্প্রেশন, মায়োকার্ডিয়াল ব্লিডিং, করোনারি আর্টারাইটিস এগুলো হতে পারে। আবার দেখা গেছে যে ইসকিমিয়া কিন্তু শুধু করোনারি আর্টারি ডিজিজ থাকলেই হবে তা না, অনেক সময় অক্সিজেন ডিমান্ড বাড়ার কারণে হতে পারে, সেটা করোনারি ডিজিজ থাকুক না থাকুক, অক্সিজেন ডিমান্ড যদি বেড়ে যায়, এক্সট্রিম মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড, তখন হতে পারে। যেমন এওরটিক ভালভ ডিজিজ, হাইপোটেমিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, পালমোনারি হাইপারটেনশন, এগুলো তো হতে পারে, ইসকেমিয়া হতে পারে বা এনজাইনা হতে পারে।
আচ্ছা, এখন এই যে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এক নম্বর সাবসেট, যেটা ক্লিনিক্যাল সিনারিও সোয়াটার ভিতরে যে এক নম্বরটা পাইছি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো একটু। পেশেন্টস উইথ এনজাইনা এন্ড ডিসনিয়া এন্ড সাসপেক্টেড করোনারি ডিজিজ, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করবো। প্রথমে এটার বেসিক অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। তো এটার এটা অ্যাসেস করতে গেলে আমাদের 6টা স্টেপ ফলো করতে হবে। আমরা 6টা স্টেপকে ফলো করবো। এক নম্বর স্টেপে যেটা হচ্ছে ওটার ক্লিনিক্যাল সিনারিও 6টা, আর এইটার প্রথমটার আবার ইভালুয়েশনের স্টেপ 6টা। স্টেপ 1টা হচ্ছে যে অ্যাসেস দ্য সিমটমস এন্ড পারফর্ম ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনস, অর্থাৎ আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে প্রথমে ইভালুয়েশন করব, স্টেপ 1। এবং এখানে আমাদের উদ্দেশ্য হবে যে কোনো ধরনের আনস্টেবল ফিচার আছে কিনা, আনস্টেবল এনজাইনা ফিচার আছে, যদি আনস্টেবল এনজাইনা ফিচার হয় সেক্ষেত্রে আমরা এসিএস গাইডলাইন ফলো করব। তা না হলে আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপটা কি? কনসিডার কমরবিডিটিস এন্ড কোয়ালিটি অফ লাইফ। পেশেন্টের কমরবিডিটিস আছে কিনা, কোয়ালিটি অফ লাইফ আছে কিনা, সেটা আমাকে কনসিডার করতে হবে। তারপরে নেক্সট স্টেপে যাব, আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশন গুলো করবো। নেক্সট বেসিক ইনভেস্টিগেশন, অর্থাৎ রেস্টিং ইসিজি, বায়োকেমিস্ট্রি, চেস্ট এক্স-রে ইন সিলেক্টেড পেশেন্টস এন্ড ইকোকার্ডিওগ্রাফি এট রেস্ট, এইগুলো আমরা স্টেপ 3 তে করব। আর স্টেপ 4টা হচ্ছে যে প্রিটেস্ট প্রবাবিলিটি আমাদের অ্যাসেস করতে হবে এবং সাথে সাথে ক্লিনিক্যাল লাইকলিহুড অফ করোনারি ডিজিজ দেখতে হবে। অ্যাসেস দ্য প্রিটেস্ট প্রবাবিলিটি এন্ড ক্লিনিক্যাল লাইকলিহুড অফ করোনারি ডিজিজ। এবং এইটার উপর ভিত্তি করে আমরা নেক্সট স্টেপ যাব। নেক্সট স্টেপটা হচ্ছে যে অফার ডায়াগনস্টিক টেস্টিং, অর্থাৎ পেশেন্টের ক্লিনিক্যাল লাইকলিহুড অফ করোনারি ডিজিজটা কেমন, তার উপর ভিত্তি করে আমরা এই ডায়াগনস্টিক টেস্টিং করবো। আগেরটা ছিল বেসিক টেস্টিং, এবার যে ডায়াগনস্টিক টেস্টিং এটা করবো। যেমন পেশেন্টের যদি ক্লিনিক্যাল লাইকলিহুড যদি ভেরি লো হয়, সেক্ষেত্রে হয়তো কোনো ডায়াগনস্টিক টেস্টিং নাও প্রয়োজন করতে পারে। আবার যদি ভেরি হাই ক্লিনিক্যাল লাইকলিহুড অফ করোনারি আর্টারি ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ইনভেসিভ এনজিওগ্রাফি উইথ ফাংশনাল অ্যাসেসমেন্ট, এটা আমরা চলে যাবো, এগুলো পরে বলবো আস্তে আস্তে। আর এই মাঝখানে যে গ্রুপটা আছে সেটাও আমরা কারো কারো এটা মানে দুরকম টেস্টে দেখাইতে পারি। হয় কেউ করোনা এনজিওগ্রাম যেতে পারি, করোনা সিটি এনজিওগ্রাম যেটা বলতে চাই, করোনা সিটি এনজিওগ্রাম যেতে পারি, অথবা ইমেজিং টেস্টিং ফর মায়োকার্ডিয়াল ইসকিমিয়া যেতে পারি। তো সেটা নির্ভর করে যে পেশেন্টের ক্লিনিক্যাল লাইকলিহুড, পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্স এবং প্রেফারেন্স, অ্যাভেলেবিলিটি এজ ওয়েল এজ লোকাল এক্সপার্টাইজ, এগুলোর উপর নির্ভর করবে আমরা যে করোনা সিটি এনজিওগ্রাম যাবো নাকি ইমেজিং টেস্টিং করব। তো এখন যদি পেশেন্টের যে লাইকলিহুড যদি কমের দিকে হয়, তখন আমরা প্রেফার করব করোনা সিটি এনজিওগ্রাম। আর যদি লাইকলিহুড যদি হাইয়ারের দিকে হয়, সেক্ষেত্রে আমরা প্রেফার করব ইমেজিং টেস্টিং ফর মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, এটা আমরা প্রেফার করব। এবং এইটা করার পরে নেক্সট স্টেপ, যেটা স্টেপ 6, তখন আমরা এটার ভিত্তি করে আমরা ডায়াগনোস করবো। করার পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি দিব আমরা, এবং পেশেন্টের ইভেন্ট রিস্ক অ্যাসেস করব। আচ্ছা, এবার হচ্ছে যে স্টেপ 1 যেটা বলছিলাম, সেই স্টেপ 1 এর সিমটমস এন্ড সাইন। A careful history is the cornerstone of the diagnosis of the angina. আমরা জানি যে হিস্ট্রি ইম্পর্টেন্ট, হিস্ট্রিতেই এনজাইনা ডায়াগনোস করা যায়। এবং it is possible to achieve a high degree of certainty on the diagnosis based on history alone. তারপরেও ফিজিক্যাল এক্সামিনেশন এবং কিছু অবজেক্টিভ টেস্ট প্রয়োজন পড়ে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস এবং এক্সক্লুড দ্য অল্টারনেটিভ ডায়াগনোসিস এবং অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ দ্য আন্ডারলাইং ডিজিজ। এবং হিস্ট্রিতে আমাদের শুধু এনজাইনার হিস্ট্রি নিলে হবে না, চেস্ট পেইন হিস্ট্রি নিলে হবে না, সাথে সাথে এনি আদার ম্যানিফেস্টেশন অফ ক্লিনিক্যাল কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ আদার ম্যানিফেস্টেশন সে আছে কিনা সেটাও নিতে হবে। যেমন পেশেন্টের স্ট্রোক হিস্ট্রি থাকতে পারে, পেরিফেরাল আর্টারি ডিজিজ থাকতে পারে, এগুলোর হিস্ট্রি নিতে হবে। এবং রিস্ক ফ্যাক্টর হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং হিস্ট্রি এবং আদার লাইফস্টাইল ফ্যাক্টরস, এগুলো নিতে হবে। Angina pectoris is a discomfort in the chest or adjacent area caused by myocardial ischemia. এবং এটা আমরা জানি সবাই, যদি এটা একটু বলতেছি আর কি এখানে। It is usually precipitated by exertion but may also be initiated by emotional distress. Angina that is prolonged
occurs at rest or occurs at an accelerating pattern of increasing frequency and tempo is indicative of unstable ischemic heart disease. অর্থাৎ এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা অথবা অ্যাকুট এমআই হতে পারে যদি প্রলং ডিউরেশন অ্যাঞ্জাইনা অথবা যদি টেস্টে হয় অথবা অ্যাক্সেলারেটরি প্যাটার্নে হয়। আর এই যে হ্যাবার্ডেন সাপ যে ইনিশিয়াল ডেসক্রিপশন দিয়েছিলেন অ্যাঞ্জাইনার, উনি বলছিলেন যে এটা কিরকম, এটা বলছিলেন যে এটা সেন্স অফ স্ট্র্যাংলিং এন্ড অ্যাংজাইটি, এরকম বলছিলেন আর কি। তাছাড়া এই অনেকে এই চেস্ট ডিসকমফোর্টটা অনেকে বিভিন্নভাবে ডেসক্রাইব করে, যেমন কেউ বলে এটা কনস্ট্রিক্টিং টাইপ, কেউ বলে সাফোকেটিং টাইপ, ক্রাশিং, হেভি, স্কুইজিং এরকম বলতে পারে। অনেকে প্রেশার লাইক ডিসকমফোর্ট, টাইটনেস, আনকমফোর্ট, নামনেস or burning sensation বলতে পারে। The site usually rectosternal, কিন্তু radiation is common and generally occurs down the ulnar surface of the left arm, right arm, outer surface of both arms may also involve. Epigastric discomfort alone or in association with chest pressure may occur and can mimic indigestion. তবে angina above the mandible and below the epigastrium এটা রেয়ার, সাধারণত ম্যান্ডিবুলের উপরে বা এপিগাস্ট্রিয়াম নিচে অ্যাঞ্জাইনাল পেইন সাধারণত যায় না। আর একটা টার্ম হচ্ছে অ্যাঞ্জাইনাল ইকুইভ্যালেন্স, অর্থাৎ সিমটমস অফ মায়োকার্ডিয়াল ইসকিমিয়া আদার দেন অ্যাঞ্জাইনা, যেমন ডিসনিয়ার প্রেজেন্ট করতে পারে, ফেন্টনেস, ফ্যাটিগ, ফ্রিকুয়েন্ট বেলচিং, এবং এগুলো মোর কমনলি হয় উইমেন এবং ওল্ডার অ্যাডাল্টসের ক্ষেত্রে। A history of the abnormal exertion or dyspnea may be an indicator of ischemic heart disease when angina is absent. আচ্ছা, নকচারাল অ্যাঞ্জাইনা হতে পারে, কিন্তু নকচারাল অ্যাঞ্জাইনা মে বি এ ম্যানিফেস্টেশন অফ আনস্টেবল অ্যাঞ্জাইনা, বাট মে অলসো রেইজ দ্য সাসপিশন অফ স্লিপ অ্যাপনিয়া। আর পোস্টপ্রান্ডিয়াল অ্যাঞ্জাইনা এটা খাওয়ার পরে হতে পারে অনেকের, এবং এটা কিন্তু ইন্ডিকেটর অফ সিভিয়ার ইসকিমিক হার্ট ডিজিজ। এটা কারণটা হচ্ছে যে এটা হয় রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড, করোনারি ব্লাড ফ্লো টু দ্য স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন আফটার মিল, এর জন্য হয়। Typical episodes of angina pectoris usually begins gradually and reaches its maximum intensity over a period of minutes before disappearing. And it is unusual for angina pectoris to reach its maximum severity within seconds. অর্থাৎ এটা গ্রাজুয়ালি শুরু হবে, গ্রাজুয়ালি এটা পিক ইন্টেন্সিটি বাড়বে, হঠাৎ করে চলে যাবে যে angina না। And it is characteristic that patient with angina generally prefer to rest, sit or stop walking during episodes. Chest discomfort while walking in the cold or uphill is suggestive of angina. Features suggesting the absence of angina pectoris include pain that is pleuritic, sharp, অর্থাৎ যদি pleuritic মানে চেস্ট পেইনের ক্যারেক্টার যে পেশেন্ট বলে এটা pleuritic টাইপের, এবং অথবা শার্প স্টেবিং, এবং রিপ্রোডিউস বাই মুভমেন্ট অর পালপেশন অফ চেস্ট ওয়াল অর আর্ম, তাহলে এটা অ্যাঞ্জাইনা না, এটা অ্যাঞ্জাইনা হওয়ার সম্ভাবনা কম। আবার constant pain lasting many hours or alternately very brief episodes of pain lasting seconds are also unlikely result from angina. Typical angina pectoris is relieved within minutes by rest or use of short-acting nitroglycerin. Response to GTN is often useful diagnostic tool, although it should be remembered that esophageal pain may also be respond to nitroglycerin. A delay of more than 5 to 10 minutes, যদি 5 থেকে 10 মিনিট বেশি হয় রিলিফ হইতে আফটার রেস্ট অর নাইট্রোগ্লিসারিন, তাহলে সেটা মানে ইন্ডিকেট করে যে এটা হয় ইসকিমিয়া না, অথবা ইসকিমিয়া হইলেও এটা সিভিয়ার ইসকিমিয়া, যেমন একুইট এমআই বা আনস্টেবল অ্যাঞ্জাইনা, যদি রিলিফ হইতে সময় বেশি হয়। আরেকটা টার্ম হচ্ছে ওয়ার্ম আপ অ্যাঞ্জাইনা। ওয়ার্ম আপ অ্যাঞ্জাইনা হচ্ছে যে এবিলিটি অফ সাম পেশেন্টস in whom angina develops with exertion to continue subsequently at the same time or even greater level of exertion without symptoms after an intervening period of rest. অর্থাৎ পেশেন্ট এক্সারশন শুরু করলো, চেস্ট ডিসকমফোর্ট হইলো, রেস্ট নিলে কিছুক্ষণ, রেস্ট নেওয়ার পর আবার যখন শুরু করতে যাবে তখন দেখা গেল যে আর অ্যাঞ্জাইনা আসতেছে না, এটা বলে ওয়ার্ম আপ অ্যাঞ্জাইনা, এবং এটার কারণটা হচ্ছে যে ইসকেমিক প্রিকন্ডিশন। আচ্ছা, এবার ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন তো আমরা তরো ফিজিক্যাল এক্সামিনেশন করবো, তো তারপরে আমরা বিশেষ করে এগুলো দেখবো যে অ্যানিমিয়া আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, এভিডেন্স অফ ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এভিডেন্স বা অ্যারিথমিয়ার কোনো এভিডেন্স আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তাছাড়াও বডি মাস ইন্ডেক্স দেখতে হবে, এবং সার্চ ফর এভিডেন্স অফ নন করোনারি ভাস্কুলার ডিজিজ, নন করোনারি ভাস্কুলার ডিজিজের কোনো এভিডেন্স আছে কিনা
যেমন এর জন্য আমাদের কি করতে হবে, পেরিফেরাল পাসগুলো পালপেট করতে হবে, অসকালটেশন ক্যারোটিড এন্ড ফিবোনাল আর্টারিজ এগুলা দেখতে হবে, এবং অ্যাঙ্কেল ব্রাকিয়া ইন্ডেক্সটা সমবলে দেখে নিতে হবে, এবং আদার সাইন্স অফ কমোবিড কন্ডিশন, যেমন পেশেন্টের থাইরয়েড ডিজিজের কোনো এভিডেন্স আছে কিনা, রেনাল ডিজিজের বা ডায়াবেটিসের কোনো এভিডেন্স আছে কিনা, সেগুলো আমাকে দেখতে হবে। One should also try to reproduce the symptoms by palpation and test the effect of sublingual nitropressor in order to classify the symptoms. আচ্ছা, এটা আমরা সবাই জানি যে হিস্ট্রিতে এটা আমাদের করতে হবে, টিপিক্যাল অ্যাঞ্জাইনা নাকি অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনা নাকি নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেইন। তাহলে অ্যাঞ্জাইনাল সিমটমস তিন রকমের হতে পারে, টিপিক্যাল অ্যাঞ্জাইনা, অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনা, নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেইন। টিপিক্যাল অ্যাঞ্জাইনা যদি হয় তার তিনটা ক্যারেক্টারিস্টিক থাকবে। একটা হচ্ছে constricting discomfort in front of the chest or in the neck, jaw, shoulder or arm. Number 2, precipitated by physical exertion and relieved by rest or night rest within 5 minutes. এই তিনটা ক্রাইটেরিয়া যদি থাকে সেটা হবে টিপিক্যাল অ্যাঞ্জাইনা। আর যদি দুইটা ক্রাইটেরিয়া থাকে, যে কোনো দুইটা, সেটা হবে অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনা। আর শুধুমাত্র একটা থাকে অথবা কোন এগুলা ক্যারেক্টার একটাও নাই, তাহলে সেটা হবে নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেইন। তাহলে তিনটে ক্যারেক্টার, এটা মুখস্থ থাকতে হবে সবার। constricting discomfort, precipitated exertion, relieved by rest or। আচ্ছা, একটা আছে গ্রেডিং। হিস্ট্রিতে আমাদের এঞ্জাইনার গ্রেডিংও করতে হবে, অর্থাৎ সিভিয়ারিটি গ্রেডিং করতে হবে। তো সেটা আমরা সবাই জানি, কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটির ক্লাস গ্রেডিং সিস্টেম আমরা ফলো করি। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 হচ্ছে যে অ্যাঞ্জাইনা only occurs with strenuous exertion, গ্রেড 2 হচ্ছে যে উইথ মোটর এক্সারশন, গ্রেড 3 উইথ মাইল্ড এক্সারশন, গ্রেড 4 রেস্টে। আচ্ছা, এগুলো হচ্ছে সাম ফ্যাক্টরস যেগুলো প্রভোক করতে পারে বা এক্সার্ট করতে পারে ইসকিমিয়া, সেগুলো তোমরা জানো সবাই, এগুলো বেশি ডিটেইল যাব না। স্টেপ 2 তে হবে কি, যে কোমোবিলিটিস এন্ড আদার কজ অফ সিমটমস, আমাদের পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোমোবিলিটি আছে কিনা এবং আদার কজ অফ সিমটমস আছে কিনা সেটাও অ্যাসেস করতে হবে। বিফোর এনি টেস্টিং ইজ কনসিডার্ড, ওয়ান মাস্ট অ্যাসেস দ্য পেশেন্টস জেনারেল হেলথ, comorbidities and quality of life. If revascularization is unlikely to be an acceptable option, further testing may be reduced to a only clinically indicated minimum, and appropriate therapy should be initiated, which may include trial of anti-anginal medication even if a diagnosis of coronary disease is not fully demonstrated. তো সেক্ষেত্রে কিছু নন ইনভেসিভ ফাংশনাল টেস্ট করা যেতে পারে। আর if the pain is clearly non-anginal, other diagnostic testing may be indicated to identify gastrointestinal, pulmonary or musculoskeletal causes of chest pain. Nevertheless, these patients should also receive guideline-based risk factor modification based on commonly applied risk chart such as score system. এটা হচ্ছে www.heartscore.org, এটা এখানে পাওয়া যায়, অনলাইন ক্যালকুলেটর স্কোর ডিটারমিন করার। আচ্ছা, স্টেপ 3 তে আমরা যাব, কিছু বেসিক টেস্টিং করতে হবে। বেসিক টেস্টিং কি করব? বায়োকেমিক্যাল টেস্ট, রেস্টিং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এন্ড অ্যাম্বুলেটরি মনিটরিং, echocardiography and magnetic cardiac CMR, magnetic resonance imaging at rest, এবং চেস্ট এক্স-রে। এই বেসিক টেস্টগুলো রিকমেন্ডেশনগুলো দেখে নিই আমরা। এই বেসিক যে টেস্টগুলো করব বলছি সেগুলো কি কি করব। ইফ ইভালুয়েশন ক্লিনিক্যালি, মানে আমরা যখন পেশেন্টকে ইভালুয়েট করব, যদি ইভালুয়েশন সাজেস্ট করে যে ক্লিনিক্যাল ইনস্টেবিলিটি অর এসিএস, তাহলে আমাদেরকে করতে হবে ট্রোপোনিন দেখতে হবে, হাই সেনসিটিভিটি ট্রোপোনিন দেখতে হবে, ক্লাস 1 ইন্ডিকেশন যদি আমরা সাসপেক্ট করি। আচ্ছা, আর এছাড়া ইন অল পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব ফুল ব্লাড কাউন্ট করতে হবে ইনক্লুডিং হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন মেজারমেন্ট করতে হবে, রেনাল ফাংশন দেখতে হবে, এবং লিপিড প্রোফাইল ইনক্লুডিং এলডিএল কোলেস্টেরল করতে হবে। তাছাড়া পেশেন্টকে ডায়াবেটিস স্ক্রিন করতে হবে, এর জন্য ফাস্টিং প্লাজমা সুগার দেখতে, প্লাজমা গ্লুকোজ এবং হিমোগ্লোবিন A1C দেখতে হবে। যদি HbA1c এবং ফাস্টিং ব্লাড সুগার ইনকনক্লুসিভ হয়, তখন আমাকে ওজিটিও করতে হবে। এগুলো সবই ক্লাস 1 ইন্ডিকেশন। অ্যাসেসমেন্ট অফ থাইরয়েড ফাংশন ইজ রিকমেন্ডেড ইন কেস অফ ক্লিনিক্যাল সাসপিশন অফ থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার যদি সাসপেক্ট করি আমরা, তাহলে থাইরয়েড ফাংশন করতে হবে। এবার হচ্ছে রেস্টিং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ইন দ্য ইনিশিয়াল ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট অফ পেশেন্টস উইথ সাসপেক্টেড করোনারি ডিজিজ। রেস্টিং ইসিজি তার কি রিকমেন্ডেশন বলছে?
resting 12 lead ECG is recommended in all patients with chest pain without an obvious non-cardiac cause. চেস্ট পেন সব পেশেন্টকে 12 lead ECG করতে হবে, এটা ক্লাস 1 ইন্ডিকেশন জানি আমরা। তাছাড়া বলছে যে resting 12 lead ECG is recommended in all patients during or immediately after an episode of angina suspected to be indicative of clinical instability of coronary disease. এপিসোডের সময় করতে হবে, এপিসোডের পরেও করতে হবে, ইমিডিয়েটলি আফটার এপিসোড করতে হবে, যে আমরা ক্লিনিক্যাল মানে এসিএস সাসপেক্ট করি। আবার ক্লাস 3 রিকমেন্ডেশন যেটা বলছে সেটা হচ্ছে এসটি সেগমেন্ট অল্টারেশন রেকর্ডেড ডিউরিং সুপ্রাভেন্ট্রিকুলার টেকিআরিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার এরিথমিয়ার সময় আমরা জানি যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়, কিন্তু ইট ইজ নট ইন্ডিকেটিভ অফ করোনারি ডিজিজ। এটা কিন্তু করোনারি ডিজিজও ধরা যাবে না। এবার অ্যাম্বুলেটরি ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা অল্টার আর কি, এরকম অ্যাম্বুলেটরি ইলেকট্রোকার্ডিওগ্রাম দের মনিটরিং কোনো রোল আছে কিনা সেটা বলতেছে। অ্যাম্বুলেটরি ইসিজি শুধুমাত্র আমরা চেস্ট পেনের পেশেন্টের যদি সাসপেক্ট করি এরিথমিয়া আছে তাহলে এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং তখনই করবো চেস্ট পেনের যদি চেস্ট পেন ওয়ালা পেশেন্টের যদি এরিথমিয়া সাসপেক্ট করি, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। আর 2A ইন্ডিকেশন হবে যদি পেশেন্টকে ভেসোস্পাস্টিক অ্যানজিনা সাসপেক্ট করি তাইলে হবে। আর ক্লাস 3 যেটা অর্থাৎ রুটিন ইসিজি, রুটিন অ্যাম্বুলেটরি ইসিজি আমরা করতে যাবো না সবাইকে, এটা ক্লাস 3, রুটিন করবো না। শুধুমাত্র যদি চেস্ট পেন হাতে এরিথমিয়া সাসপেক্ট করি আর যে ভেসোস্পাস্টিক অ্যানজিনা সাসপেক্ট করি তখন করবো। এবার রেস্টিং ইকোকার্ডিওগ্রাম এবং কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোনেন্সের কি রোল আছে ইনিশিয়াল ইভালুয়েশনে? ইকো তো করতেই হবে, ক্লাস 1 ইন্ডিকেশন। রেস্টিং ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাম ইজ রিকমেন্ডেড ইন অল পেশেন্টস। করার উদ্দেশ্য হবে কি, যে এক্সক্লুশন অফ অল্টারনেটিভ কজ অফ অ্যানজাইনা, আইডেন্টিফিকেশন অফ রিজনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস এবং এলবি ইজেকশন ফ্র্যাকশন দেখতে হবে এবং ইভালুয়েশন অফ দ্য ডায়াস্টলিক ফাংশন। আর 2A ইন্ডিকেশন বলছে যে আল্ট্রাসাউন্ড অফ দ্য ক্যারোটিড আর্টারিজ শুড বি কনসিডার্ড। এটা 2A ইন্ডিকেশন, ক্যারোটিড আর্টারি আল্ট্রাসাউন্ড করতে হবে, কারণ ক্যারোটিড আর্টারি তো প্লাক থাকতে পারে, সেটাও দেখতে হবে। আর সিএমআরটা হচ্ছে যদি ইকোকার্ডিওগ্রাফি যদি ইনকনক্লুসিভ হয়, ইকোকার্ডিওগ্রাফিটা যদি ইনকনক্লুসিভ হয় তখন আমরা সিএমআর করতে পারবো, সেটা 2B ইন্ডিকেশন। আর চেস্ট এক্সরে আমরা করতে পারি, ক্লাস 1 ইন্ডিকেশন হচ্ছে যদি পেশেন্টের অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয় অথবা সাইন সিম্পটম সাজেস্টিভ হার্ট ফেলিয়ার হয়, হার্ট ফেলিয়ার সাইন সিম্পটম থাকে, অথবা আমরা মনে করি এটা পালমোনারি ডিজিজ হতে পারে, তখন আমরা চেস্ট এক্সরে করবো, যেটা ক্লাস 1 ইন্ডিকেশন। এবার হচ্ছে স্টেপ 4, বেসিক টেস্টিং এর পরে আমরা স্টেপ 4 করতে হবে। স্টেপ 4টা হচ্ছে যে এখানে পেশেন্টের প্রি টেস্ট প্রবাবিলিটি কেমন আছে এবং পেশেন্টের ক্লিনিক্যাল লাইকলিহুড অ্যাসেস করতে হবে। এবং এই প্রি টেস্ট প্রবাবিলিটি পেশেন্টের এজ, সেক্স এবং সিমটমস এর উপরে ভিত্তি করে এই চার্ট অনুসারে এটা আমাদের দেখতে হবে। তারপরে করতে হবে আমাদেরকে ক্লিনিক্যাল লাইকলিহুড দেখতে হবে। ক্লিনিক্যাল লাইকলিহুডটা কিভাবে ডিটারমাইন করব? প্রি টেস্ট প্রবাবিলিটি তো আছে, তারপরে পেশেন্টের কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে যেগুলা পেশেন্টের ক্লিনিক্যাল লাইকলিহুড বাড়াইতেও পারে কমাইতেও পারে। যেমন ডিক্রিজ লাইকলিহুড, পেশেন্টের যদি নর্মাল এক্সারসাইজ ইসিজি রেস্টিং না, এক্সারসাইজ যদি নর্মাল হয় অথবা নো করোনারি ক্যালসিয়াম বা সিটি স্ক্যান, সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল লাইকলিহুডটা কম হবে, আমরা চিন্তা করব কম। আবার যদি দেখা যায় যে রিস্ক ফ্যাক্টরের উপর কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে তার, ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ, অথবা রেস্টিং ইসিজিতে যদি চেঞ্জ থাকে, যেমন কিউএফ আছে, এসটি সেগমেন্ট কিউএফ চেঞ্জ আছে, তারপরে এলবি ডিসফাংশন আছে, অ্যাবনর্মাল এক্সারসাইজ ইসিজি আছে, করোনারি ক্যালসিয়াম বা সিটি স্ক্যানের কারণে করোনারি ক্যালসিয়াম আছে, তাহলে ক্লিনিক্যাল লাইকলিহুডটা বেশি হবে। তাহলে আমাদের প্রি টেস্ট প্রবাবিলিটি করার পরে আরেকটা আবার ক্লিনিক্যাল লাইকলিহুডটা দেখতে হবে। ক্লিনিক্যাল লাইকলিহুডটা খুব ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে ক্লিনিক্যাল লাইকলিহুড ডিটারমাইন করতে হবে। নেক্সট স্টেপে আমরা আসবো যে সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টেস্টিং। আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট সিলেক্ট করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট টেস্টটা সিলেক্ট করার জন্য আমাদেরকে প্রি টেস্ট প্রবাবিলিটি এবং ক্লিনিক্যাল লাইকলিহুডটা লাগবে। ক্লিনিক্যাল লাইকলিহুডের উপর ভিত্তি করে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট আমরা সিলেক্ট করব, কার জন্য কোনটা করতে হবে, কোন টেস্ট করব। তো ডায়াগনস্টিক টেস্টিং আছে কত ধরনের, একটা হচ্ছে যে ফাংশনাল নন ইনভেসিভ টেস্ট আছে, কতগুলো টেস্ট আছে ফাংশনাল
নন ইনভেসিভ টেস্ট, আর কতগুলো আছে অ্যানাটমিক্যাল নন ইনভেসিভ টেস্ট, আর আছে ইনভেসিভ টেস্টিং অর্থাৎ ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম। তো ফাংশনাল নন ইনভেসিভ টেস্ট যেটা, সেটাতে কি হয়, functional non-invasive test for the diagnosis of obstructive coronary disease are designed to detect myocardial ischemia, অর্থাৎ যেগুলো মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া ডিটেক্ট করবে কিভাবে, থ্রু ইসিজি চেঞ্জের মাধ্যমে করতে পারে, অথবা ওয়াল মোশন অবডর্মালিটি দেখে করতে পারে, যেটা করবে বাই স্ট্রেস সিএমআর ও স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে, আর পারফিউশন চেঞ্জ দেখতে পারি আমরা, পারফিউশন চেঞ্জ দেখে ইস্কেমিয়া বোঝা যাবে, যেটা স্পেক্ট অর্থাৎ সিঙ্গেল ফোটন ইমিশন কম্পিউটার টোমোগ্রামে দেখা যায়, অথবা পজিট্রন ইমিশন টোমোগ্রাফি দেখা যায়। তাছাড়া আছে মায়োকার্ডিয়াল কন্ট্রাস্ট ইকোকার্ডিওগ্রাফি আর কন্ট্রাস্ট সিএমআর। আচ্ছা, এগুলোতে ইস্কেমিয়া প্রভোগ করা লাগে। ইস্কেমিয়া প্রভোগ করতে পারি আমরা, হয় এক্সারসাইজ করে করা যায়, অথবা ফার্মাকোলজিক্যাল স্টেশনের মাধ্যমে করা যায়, ফার্মাকোলজিক্যাল এজেন্টের মাধ্যমে করা যায়। তো ফার্মাকোলজিক্যাল এজেন্ট যেগুলো আছে সেগুলো দুই রকমের আছে, কতগুলো করে কি মায়োকার্ডে অক্সিজেন ডিমান্ড বাড়ায় দেয়, আর কতগুলো ভেসোডাইলেশন করে। তো যেগুলো অক্সিজেন ডিমান্ড বাড়ায় সেগুলো তো যেমন এক্সাম্পল ডোবোটামিন, আর যেগুলো ভেসোডাইলেশন করে সেগুলোতে অ্যাডোনোসিন আছে, ডাইবারডেমল আছে, এগুলো আছে। আর অ্যানাটমিক্যাল, এটা ছিল আগেটা ছিল ফাংশনাল নন ইনভেসিভ টেস্ট, ফাংশনাল, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নন ইনভেসিভ টেস্ট। অ্যানাটমিক্যাল নন ইনভেসিভটা হচ্ছে যে করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম। করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম কি করে, এটা বাই ভিজুয়ালাইজিং দ্য করোনারি আর্টারি লুমেন এন্ড ওয়াল ইউজিং ইন্ট্রাভেনাস কন্ট্রাস্ট এজেন্ট, এটা আমরা করোনারি সিটি দিয়ে করি। আর একটা আছে যে ইনভেসিভ টেস্টিং, ইনভেসিভ মানে হচ্ছে যে ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেটা আমরা মানে কনভেনশনাল যেটা করা হয়। আচ্ছা, এটা ডায়াগনোস্টিক গুলো যে হলো, আমি এখানে একটা নামগুলো দিছি, exercise electrocardiogram test, stress echocardiography, single photon emission computed tomography, positron emission tomography, stress cardiac magnetic resonance, computed tomography, মানে সিটি এনজিওগ্রাফি যেটা আর কি। তাছাড়া কতগুলো হাইব্রিড টেকনিক আছে, অর্থাৎ উপরে যে টেস্ট গুলা সবগুলার এগুলার কম্বিনেশনও হতে পারে, হাইব্রিড টেকনিক হতে পারে। আর আছে ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি, এই টেস্ট গুলার ডায়াগনোস্টিক গুলোর নামগুলো এখানে একটা সামারি করলাম। এবার হচ্ছে সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টেস্টিং। আমি কি বেশি দ্রুত যাচ্ছি, আর কি স্লো যাবো নাকি? না তো স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি জানো তো, সবই জানা, তুমি তো বহুবার পড়ছো এগুলো। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টেস্টিং, তাহলে ওই এটারই কন্টিনিউ করতেছি, আমরা আগে বলছি যেটা, এই টেস্টগুলো, এখন এই টেস্টগুলো আমরা সিলেক্ট করবো কিভাবে, এই সিলেক্ট করতে গেলে আমাদেরকে ওই যে আগে ক্লিনিক্যাল লাইকলিহুড এবং প্রিটেস্ট প্রবাবিলিটি এবং আর কিছু ফ্যাক্টর আছে সেগুলো কনসিডার করতে হবে, কনসিডার করে সিলেক্ট করবো। তো আগে তো বলছি যে আমরা টেস্টের সাথে একটা আছে নন ইনভেসিভ টেস্টিং ফর ইস্কেমিয়া, আর একটা আছে করোনারি সিটি এনজিওগ্রাম, আর একটা হচ্ছে ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি। তো আমরা কোন ফ্যাক্টর, কোন কি কি থাকলে আমরা কোন টেস্ট প্রিফার করব, যেমন পেশেন্টের যদি হাই ক্লিনিক্যাল লাইকলিহুড হয়, হাই ক্লিনিক্যাল লাইকলিহুড, আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করলাম, তো ক্লিনিক্যাল লাইকলিহুড দেখছি যে হাই ক্লিনিক্যাল লাইকলিহুড হয়, অথবা যদি রিভার্স করেশন লাইকলি লোকাল এক্সপার্টাইজ এবং এবিলিটি আছে এবং ভায়াবিলিটি দেখতে হবে, হ্যাঁ, মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি অ্যাসেস করার প্রয়োজন পড়ে, তখন আমরা প্রেফার করব নন ইনভেসিভ টেস্টিং ফর ইস্কেমিয়া, অর্থাৎ স্প্যাট বা এগুলো আর কি। আরো আছে, আমরা বলতেছি একটা নাম বললাম, এক্সাম্পল স্প্যাট, এগুলো দেখবো আমরা। আর যদি আমরা দেখি যে লো ক্লিনিক্যাল লাইকলিহুড এবং পেশেন্ট নো হিস্ট্রি অফ করোনা ডিজিজ, পেশেন্টের কোনো করোনা ডিজিজ হিস্ট্রি নাই এবং লো ক্লিনিক্যাল লাইকলিহুড এবং পেশেন্ট কেস স্টাডি সাজেস্ট হাই ইমেজ কোয়ালিটি এবং লোকাল এক্সপার্টিস আছে, অ্যাভেলেবিলিটি আছে এবং ইনফরমেশন এত স্পেসিফিক রেজাল্ট, তখন আমরা যাব করোনারি সিটি এনজিওগ্রাম। তাহলে হাই ক্লিনিক্যাল লাইকলিহুড যদি থাকে তাহলে আমরা যাব নন ইনভেসিভ টেস্টের দিকে, আর লো লাইকলিহুড এবং করোনারি হিস্ট্রি না থাকলে তাহলে আমরা যাব করোনারি সিটি এনজিওগ্রামের দিকে। আর যদি দেখা যায় না পেশেন্টের হাই ক্লিনিক্যাল লাইকলিহুড এবং সিভিয়ার সিমটমস, রিফ্রাক্টরি টু মেডিকেল থেরাপি এবং টিপিক্যাল এনজাইনা এট রেস্ট এট লো লেভেল এক্সারসাইজ,
Typical angina at low level exercise and clinical evaluation in including exercise ECG indicates high risk events এবং LV dysfunction থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম যেতে পারি। ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম করার পরে আমরা ফাংশনাল অ্যাসেসমেন্ট করব, ফাংশনাল অ্যাসেসমেন্ট করার পরে রিভার্স করে যেতে পারি। আর যদি দেখা যায় যে মোর দেন 90% এর বেশি স্টেনোসিস হয়, মোর দেন 90% হয়, সেক্ষেত্রে আমরা ফাংশনাল অ্যাসেসমেন্ট ছাড়াও আমরা রিভার্স করে যেতে পারি। ফাংশনাল অ্যাসেসমেন্ট গুলো বলতেছি, করোনা এনজিওগ্রাম পরে ফাংশনাল অ্যাসেসমেন্ট করা লাগে রিভার্স করার আগে, কারণ এই যে করোনা স্টেনোসিস যে আছে সেটা ফাংশনাল সিগনিফিকেন্স এরকম, অর্থাৎ এইটা কি আসলে কি ইসকিমে প্রোডিউস করে কিনা সেটা দেখার জন্য ফাংশনাল অ্যাসেসমেন্ট করা লাগে করোনা এনজিওগ্রাম করার সময়। সেটা করা ওই যে ফ্র্যাকশনাল ফ্লোরিজাম অথবা ইনস্ট্যান্টিনিয়াস ওয়েভ রেশিও এগুলোর দিকে করা হয়। এগুলো আস্তে আসবো আমরা আস্তে আস্তে। এটা একটা চার্ট, এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করতে পারে যে স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি এবং তোমার স্ট্রেস পারফিউশন ইমেজিং এই দুইটার মাঝে তোমার কোনটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি দ্য হাইয়ার স্পেসিফিসিটি, দ্য ভার্সাটিলিটি এবং মোর এক্সটেন্সিভ ইভালুয়েশন অফ কার্ডিয়াক অ্যানাটমি অ্যান্ড ফাংশন। যেহেতু ইকো কার্ডিয়াক ফাংশন ইউ ভিডিও বোঝা যাবে, তার সাথে গ্রেটার কনভিনিয়েন্স, ইফিকেসি, অ্যাভেলেবিলিটি, লোয়ার কস্ট। আর স্ট্রেস পারফিউশন ইমেজিং যেটা, সেটার হাইয়ার টেকনিক্যাল সাকসেস রেট এবং হাইয়ার সেন্সিটিভিটি। আগেরটা ছিল হাইয়ার স্পেসিফিসিটি, এটা হচ্ছে হাইয়ার সেন্সিটিভিটি, স্পেশালি ফর সিঙ্গেল ভেসেল করোনারি আর্টারি ডিজিজ ইনভলভিং দ্য লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এবং বেটার একুরেসি for evaluating possible ischemia when multiple testing left ventricular wall motion abnormality are present, and more extensively published data, especially in evaluation of prognosis. আচ্ছা, এখন এই রিকমেন্ডেশন গুলা কি আছে, এই টেস্টিং গুলা রিকমেন্ডেশন আগে তো বলছি যে ক্লাস মানে টেস্টিং আমরা প্রথমে ইনিশিয়াল ইভালুয়েশনে কি দিয়ে করব, নন ইনভেসিভ ফাংশনাল ইমেজিং ফর মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, নন ইনভেসিভ ফাংশনাল ইমেজিং যেগুলো আছে, অথবা করোনারি সিটি, এটি আমাদের ক্লাস 1 ইন্ডিকেশন হবে। এবং it is recommended that selection of initial non invasive diagnostic test is done কিসের ভিত্তি করে আমরা এই টেস্টগুলো সিলেক্ট করব, এটাও বলছি। এটা ক্লিনিক্যাল লাইকলিহুড অফ coronary artery disease, other patients characteristics that influence the test performance, local expertise এবং availability, এগুলো নির্ভর করে আমরা টেস্টগুলো সিলেক্ট করব। Functional imaging for myocardial ischemia is recommended if coronary CT angiogram shown coronary artery disease of uncertain functional significance or is not diagnostic. অর্থাৎ করোনারি সিটি এনজিওগ্রাম করার পরেও যদি কি আমরা যে এই করোনারি এটা ডায়াগনস্টিক না অথবা এটা ফাংশনাল সিগনিফিকেন্স বলতে পারে নাই, তখন আমাদেরকে ফাংশনাল ইমেজিং করে মায়োকার্ডিয়াল ইসকিমিয়া করতে, ফাংশনাল ইমেজিং করতে হবে। ফাংশনাল ইমেজিং তো আগেই বলছি যে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং আছে, স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি আছে, এগুলো। তাহলে functional imaging for myocardial ischemia is recommended if coronary CT angiogram shown coronary artery disease of uncertain significance or is of not diagnostic. Invasive coronary angiography is recommended as an alternative test to diagnose coronary artery disease in patient with, if the patient has high clinical likelihood হয়, severe symptoms refractory to medical therapy, অথবা typical angina at rest, typical angina at low level exercise হয়, তাহলে আমরা এবং ক্লিনিক্যাল ইভালুয়েশন ইন্ডিকেট দ্যাট হাই ইভেন্ট রিস্ক, তাহলে আমরা ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি করব, এটা ক্লাস 1 রিকমেন্ডেশন। এবং সাথে সাথে ইনভেসিভ ফাংশনাল অ্যাসেসমেন্ট মাস্ট বি অ্যাভেলেবল এন্ড ইউজ টু ইভালুয়েট স্টেনোসিস বিফোর রিভাস্কুলারাইজেশন আনলেস ভেরি হাই গ্রেড, মোর দেন 90% ডায়ামিটার স্টেনোসিস বেশি যদি হয় তার প্রয়োজন পড়বে না, না হলে 40 to 69% পর্যন্ত আমাদেরকে এই স্টেনোসিসের ইনভেসিভ ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে হবে। Invasive coronary angiography with the availability of invasive functional evaluation should be considered for
confirmation of the diagnosis of coronary disease in patients with an uncertain diagnosis of non-invasive testing. Non-invasive testing যদি diagnosis না হয় সেক্ষেত্রে আমাদের ইনভেসিভ দেখতে হবে, সেটাই এটা তো এটাই ক্লাস 2 এর ইন্ডিকেশন। এটা non-invasive টেস্ট যদি diagnosis না হয় তাহলে আমরা invasive coronary angiogram করব। আর coronary CT angiogram should be considered as an alternative to invasive angiography if another non-invasive test is equivocal or non-diagnostic, 2 indication। আর 3 ইন্ডিকেশন দুইটা, ক্লাস 3 দুইটা ইন্ডিকেশন আছে, মানে ইন্ডিকেশন মানে এগুলো হচ্ছে শুড নট বি ডান। এটা বলছে যে coronary CT angiogram is not recommended when extensive coronary calcification থাকে, অথবা irregular heart rate হয়, অথবা significant obesity থাকে, inability to cooperate with breath hold commands, or any other conditions that obtaining good image quality unlikely, তাহলে আমরা CT angiogram করতে পারবো না। এবং coronary calcium detection by CT is not recommended to identify the individual with obstructive coronary disease। ক্যালসিয়াম দেখে আমরা coronary disease আইডেন্টিফাই করব না। এবার হচ্ছে যে ইউজ অফ এক্সারসাইজ ইলেক্ট্রোকার্ডিওগ্রাম। এক্সারসাইজ ইলেক্ট্রোকার্ডিওগ্রামে কি রিকমেন্ডেশন দেখি তাহলে। আগে আমরা কিন্তু 1 নম্বর আগের যে গাইডলাইন ছিল বা আগে আমরা ইটিটি ছিল, ইটিটিটা ছিল ক্লাস 1, আমরা ইটিটি বলতে প্রথমে ইনিশিয়াল ইভালুয়েশন, কিন্তু ইটিটিটা এখন আর ইনিশিয়াল ইভালুয়েশন নাই। এখন ফাংশনাল ইমেজিং টেস্ট যেগুলো আছে এগুলোই বা coronary CT angiogram এগুলোই ইনিশিয়াল ইভালুয়েশন আগে চলে আসছে। তারপরেও ইটিটি করতে পারি আমরা। ইটিটি করার ক্লাস 1 ইন্ডিকেশনটা হবে যে পেশেন্টের এক্সারসাইজ ক্যাপাসিটি কেমন আছে, কোনো সিম্পটম প্রডিউস করা যায় কিনা, এরিথমিয়া, হ্যাঁ, অথবা ব্লাড ফ্লো রেসপন্স এবং ইভেন্ট রিস্ক ইভালুয়েশন জন্য ক্লাস 1 ইন্ডিকেশন। আর এক্সারসাইজ may be considered as an alternative test to rule in or rule out coronary artery disease when non-invasive imaging is not available। non-invasive যদি ইমেজিং টেস্ট যদি অ্যাভেলেবল না হয় তখন আমরা এক্সারসাইজ টেস্ট করব। 2B ইন্ডিকেশন আমাদের কাছে নাই, এমপিআইটি তখন কি হবে? এটা 2B ইন্ডিকেশন এসব আমরা সব করি এটাই। এক্সারসাইজ may be considered in patients on treatment to evaluate control of symptoms and ischemia. Exercise ECG is not recommended for diagnostic purpose in patients with মানে রেস্টিং ECG চেঞ্জ হয়ে থাকে অথবা পেশেন্ট অন ডিজিটালিস থাকে, তাহলে এটা রিকমেন্ডেড না। আবার এইবার স্টেপ 6 এ চলে আসছি। স্টেপ 6 হচ্ছে পেশেন্টের ইভেন্ট রিস্ক অ্যাসেস করতে হবে। ইভেন্ট রিস্ক অ্যাসেস করতে হবে অর্থাৎ পেশেন্টের সাবসিকুয়েন্টলি কার্ডিয়াক মর্টালিটি অথবা পেশেন্টের কোনো কার্ডিয়াক ইভেন্ট অর্থাৎ এমআই হওয়ার রিস্ক এরকম, পেশেন্টের মর্টালিটি মারা যাওয়ার রিস্ক কেমন সেটা অ্যাসেস করতে হবে। তো হাই রিস্ক ইভেন্ট মানে হচ্ছে যে মর্টালিটি রেট মোর দেন 3% পার ইয়ার, লো হচ্ছে লেস দেন 1% পার ইয়ার। আমরা তো ক্লিনিক্যাল ইভালুয়েশন করলাম পেশেন্টকে এবং ডায়াগনোসিস টেস্টও করলাম, এগুলো আপনি ভিত্তি করে আমাদেরকে পেশেন্টের ইভেন্ট রিস্কটা অ্যাসেস করতে হবে। এই ফাইন্ডিংসগুলো যদি থাকে, এই ফাইন্ডিংসগুলো থাকলে আমরা বুঝবো যে এটা হাই ইভেন্ট রিস্ক। যেমন এক্সারসাইজ ইসিজি যদি করা হয় সেক্ষেত্রে কার্ডিওভাস্কুলার মর্টালিটি মোর দেন 3% পার ইয়ার অ্যাকর্ডিং টু ডিউক ট্রেডমিল স্কোর করলে আমরা বুঝতে পারবো। আবার স্পেক্ট অর পেট পারফিউশন ইমেজিং করে দেখি যে এরিয়া অফ ইসকেমিয়া মোর দেন 10% অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে যদি ইসকেমিয়া 10% অর মোর হয় তাহলে এটাও একটা হাই ইভেন্ট রিস্ক ইন্ডিকেট করে। এবং স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি করে যদি দেখি যে 16 সেগমেন্টের ভিতরে 3 সেগমেন্ট অর মোর স্ট্রেস ইনডিউস হাইপোকাইনেসিয়া অথবা অ্যাকাইনেসিয়া আছে তাহলে সেটা হাই রিস্ক। সিএমআর করে যদি দেখি যে আমরা যে 2 or more segments of the 16 segments with stress perfusion defect or 3 or more segment dobutamine induced dysfunctional segment তাহলে সেটাও কিন্তু হাই রিস্ক। আবার coronary CT অথবা ইনভেসিভ coronary angiogram করার পরে দেখি যদি যে 3 vessel disease with proximal stenosis আছে অথবা left main disease আছে অথবা proximal anterior descending artery লিশন আছে তাহলে এগুলা হাই রিস্ক ইভেন্ট, এগুলো ইন্ডিকেট করে হাই ইভেন্ট রিস্ক। আবার ইনভেসিভ ফাংশনাল টেস্টিং যেটা বলছিলাম, এই যে ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ, ফাংশনাল টেস্টিং মানে যে ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ
at the instantaneous wave free ratio. The fractional flow reserve 0.8 বা তার কম হয় আর ইনস্ট্যান্টেনিয়াস ওয়েভ ফ্রি রেশিও যদি 0.89 বা তার কম হয় তাহলে সেগুলা ইন্ডিকেট করে যে এটা হাই ইভেন্ট রিস্ক। তাহলে করোনারি লিশন যদি থাকে, আমরা এনজিওগ্রাম করে যদি করোনারি স্টেনোসিস পাই, করোনারি আর্টারিতে স্টেনোসিস পাই, তার ফাংশনাল অ্যাসেসমেন্ট যে করব ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ দিকে এবং ইনস্ট্যান্টেনিয়াস ওয়েভ ফ্রি রেশিও, যেগুলো একটা দিয়ে করতে পারি। তো এটার ভ্যালু যদি ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ ভ্যালু যদি 0.08 বা তার কম হয় আর ইনস্ট্যান্টেনিয়াস ওয়েভ ফ্রি রেশিও তার ভ্যালু যদি 0.089 বা তার কম হয় তাহলে আমরা বুঝবো এটা হাই ইভেন্ট রিস্ক। আচ্ছা, এটা আগে ছিল, আগের গাইডলাইন বা আগেতে ছিল যে নন ইনভেসিভ রিস্ক সার্টিফিকেশন অফ করোনারি আর্টারি, এটা বইও আছে, এটা এভাবে ছিল আর কি। আর এটা হচ্ছে যে রিসেন্ট গাইডলাইন, এভাবে ছিল যে হাই রিস্ক এই ফাইন্যান্স গুলো যদি থাকে তাহলে হাই রিস্ক বলবো, এটা আগে বইও আছে বা এটা আগের গাইডলাইন ছিল। এগুলো থাকলে ইন্টারমিডিয়েট রিস্ক, এটা থাকলে লো রিস্ক। এবার গাইডলাইন রিকমেন্ডেশনটা কিরকম, রিস্ক অ্যাসেসমেন্টের রিকমেন্ডেশনটা কি? রিস্ক অ্যাসেসমেন্ট সবার জন্য করতে হবে, মানে কারণ একটা ডিজি পেশেন্টের রিস্ক স্ট্র্যাটিফিকেশন ইজ রিকমেন্ডেড বেসড অন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট and results of the diagnostic test initially employed to diagnose coronary disease. Clinical assessment plus diagnostic test দুইটা ভিত্তি করে আমাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এবং রিস্ক স্ট্র্যাটিফিকেশনে আমরা কি কি করব, টেস্টিং ইকোকার্ডিওগ্রাফি, ইকো করব আমরা। ইকো করার উদ্দেশ্য হবে টু কোয়ান্টিফাই দ্য এলভি ফাংশন। এলভি ফাংশনটা কিন্তু ইম্পর্টেন্ট রিস্ক স্ট্র্যাটিফিকেশন। এর জন্য টেস্টিং ইকোকার্ডিওগ্রাম ইজ recommended to quantify LV function in all patients with suspected coronary disease, class 1 indication. তাছাড়া আর আমরা করব রিস্ক স্ট্র্যাটিফিকেশন preferably using stress imaging or coronary CT angiogram। তাহলে টেস্টিং ইকোকার্ডিওগ্রাফি, স্ট্রেস ইমেজিং এবং coronary CT angiogram এগুলো আমাদের লাগবে রিস্ক স্ট্র্যাটিফিকেশন, এবং সেটা ক্লাস 1 ইন্ডিকেশন। আর in symptomatic patient with high risk clinical profile যদি থাকে, symptomatic patients with high risk clinical profile, তখন আমরা করব ইনভেসিভ coronary angiogram যদি পেশেন্ট inadequately responding to medical treatment এবং revascularization is considered, সেক্ষেত্রে আমরা ইনভেসিভ coronary angiogram করব, টেস্টিং ইকোকার্ডিওগ্রাম করব, স্ট্রেস ইমেজিং অথবা coronary CT করব। আর হচ্ছে যে সিম্পটোমেটিক পেশেন্ট যার হাই ক্লিনিক্যাল রিস্ক প্রোফাইল, ক্লিনিক্যাল প্রোফাইল হাই রিস্কের এবং পেশেন্ট মেডিকেল ট্রিটমেন্টে রেসপন্স করছে না ঠিক মতো এবং তার রিভাসকুলেশন আমরা কনসিডার করতেছি, তাদের কাকে আমরা রিস্ক ইভালুয়েশন করব ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম দিয়ে। এটাও ক্লাস 1 ইন্ডিকেশন। আর যদি মাইল্ড, এটা হচ্ছে সিম্পটোমেটিক পেশেন্ট, এটা হচ্ছে মাইল্ড ও নো সিমটমস, সেক্ষেত্রে আমরা ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম করতে পারি, যেখানে নন ইনভেসিভ রিস্ক স্ট্র্যাটিফিকেশন indicates a high event risk এবং revascularization is considered for improvement of prognosis। তাহলে নন ইনভেসিভ করব, ইনভেসিভও করতে পারি। ইনভেসিভ করব যদি এই দুইটাই কিন্তু ক্লাস 1 ইন্ডিকেশন, যদি পেশেন্টের হাই ক্লিনিক্যাল রিস্ক মানে ক্লিনিক্যাল প্রোফাইল হাই রিস্কের হয় এবং সিম্পটোমেটিক পেশেন্ট হয় এবং পেশেন্ট মেডিকেলি এডিকুয়েটলি রেসপন্স করছে না এবং রিভাসকুলেশন আমরা লাগবে, সেই ক্ষেত্রে আমরা করব ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি। আবার মাইল্ড ও নো সিমটম তারও ইনভেসিভ করতে পারি যদি নন ইনভেসিভ টেস্টগুলো বলে যে হাই রিস্ক প্রোফাইল, নন ইনভেসিভ রিস্ক স্ট্র্যাটিফিকেশন ইন্ডিকেটস হাই ইভেন্ট রিস্ক এন্ড রিভাসকুলেশন ইজ কনসিডার্ড, তখন আমরা ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম দিয়ে আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করব এবং সেগুলো ক্লাস 1 ইন্ডিকেশন। তাছাড়া আরো আছে যেমন ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম কমপ্লিমেন্টেড বাই ইনভেসিভ ফিজিওলজিক্যাল গাইডেন্স should be considered for risk stratification purpose in patient with inconclusive or conflicting results from non-invasive test. If coronary CT angiogram is available for event risk stratification, additional stress test imaging should be performed before the referral of a patient with few or no symptoms for ischemic heart disease, for ischemic invasive coronary angiogram। অর্থাৎ পেশেন্টের যদি পেশেন্ট উইথ ফিউ নো সিমটমস, পেশেন্টের সিমটমস খুব একটা নাই,
সেই পেশেন্টকে আমাদের করোনারি সিটি এনজিওগ্রাম দিয়ে আগে করে থাকি রিস্ক স্ট্রাটিফিকেশন, তাহলে পেশেন্টকে ইনভেসিভ করোনারি এনজিওগ্রামে রেফার করার আগে অবশ্যই একটা স্ট্রেস ইমেজিং টেস্ট করে নিতে হবে। স্ট্রেস ইমেজিং টেস্ট করতে হবে, স্ট্রেস ইমেজিং। আর একটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট অফ গ্লোবাল লংজিটিউডাল স্ট্রেন, মানে স্ট্রেন ইকোর একটা রোল আছে এখানে। এটা 2B ইন্ডিকেশন, স্ট্রং না, 2B ইন্ডিকেশন। আর ইনভেসিভ আল্ট্রাসাউন্ড intravascular ultrasound may be considered for the risk stratification of patients with intermediate left main stenosis. ইন্টারমিডিয়েট লেফট মেইন স্টেনোসিস থাকে, সেক্ষেত্রে ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড করে আমরা আইভাস করে আমরা একটা রিস্ক স্ট্রাটিফিকেশন করতে পারি, সেক্ষেত্রে 2B। Invasive coronary angiogram is not recommended solely for risk stratification. শুধুমাত্র রিস্ক স্ট্রাটিফিকেশন করার জন্যই ইনভেসিভ coronary angiogram করব না। তাহলে রিস্ক স্ট্রাটিফিকেশন করতে গেলে আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট প্লাস ডায়াগনস্টিক টেস্ট লাগবে, এবং সেই ক্ষেত্রে আমরা বলছি রেস্টিং ইকো, তারপর স্ট্রেস ইমেজিং অথবা করোনারি সিটি এনজিওগ্রাম। আর যদি সিমটোমেটিক পেশেন্ট উইথ হাই রিস্ক ক্লিনিক্যাল প্রোফাইল হয়, সেক্ষেত্রে ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম করব যদি পেশেন্টের মেডিকেলি ট্রিটমেন্ট ঠিক মতো রেসপন্স না করে অথবা ডিভাইসকশন লাইকলি। আর মাইল্ড অথবা নো সিমটম যদি হয়, সেই ক্ষেত্রে ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম করতে গেলে আমাদের যদি দেখা যায় নন ইনভেসিভ টেস্টিং এ নন ইনভেসিভ রিস্ক স্ট্রাটিফিকেশন ইন্ডিকেট হাই ইভেন্ট রিস্ক, তখন আমরা করব। নন ইনভেসিভ, ইনভেসিভ এই দুইটাতেই আমরা রিস্ক স্ট্রাটিফিকেশন করতে পারি। এবার পেশেন্টের ম্যানেজমেন্ট তো আমরা জানি এগুলো সবই। ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন এবং রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন। লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন একটা ট্রিটমেন্ট। দুই নম্বর অপশনটা হচ্ছে যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে আমরা অ্যান্টি ইসকেমিক ড্রাগ ইউজ করব, অ্যান্টিপ্লেটলেট এন্ড অ্যান্টিকোয়াগুলেন্ট when necessary, statins and other lipid lowering drugs, renin angiotensin aldosterone system blockers, এগুলো আছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে। আর আরেকটা অপশন হচ্ছে ম্যানেজমেন্টের রিভাস্কুলারাইজেশন। আচ্ছা, লাইফস্টাইল ম্যানেজমেন্টের ভিতরে এই যে এগুলো স্মোকিং সিজেশন করতে হবে, হেলদি ডায়েট খেতে হবে। হেলদি ডায়েট মানে হচ্ছে যে ডায়েট হাই ইন ভেজিটেবলস, ফ্রুটস এন্ড হোল গ্রেন, এবং স্যাচুরেটেড ফ্যাট কম খাইতে হবে। স্যাচুরেটেড ফ্যাট লেস দেন 10% অফ দ্য টোটাল ইনটেক। আর যদি অ্যালকোহল খায় তাহলে লিমিট দি অ্যালকোহল টু লেস দেন 100 গ্রাম পার উইক অর 15 গ্রাম পার ডে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সময় বলা হয়েছে এর আগেও। 30 to 60 minutes of moderate intensity physical activity most days, but even irregular activity is beneficial. করতে হবে যেমনি হোক। হেলদি ওয়েট, এবং পেশেন্টকে আমাদের হেলদি ওয়েট মেনটেন করতে হবে। হেলদি ওয়েট মানে হচ্ছে বিএমআই লেস দেন 25 রাখতে হবে, সেটা যেভাবে রাখেন, ডায়েট দিয়ে রাখেন আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে রাখেন। আদারের ভিতরে হচ্ছে যে টেক মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড। আচ্ছা, এটা রিকমেন্ডেশন, হেলদি ডায়েটের রিকমেন্ডেশন, যে একটা হেলদি ডায়েটে কি ক্যারেক্টারিস্টিক আছে, একটা হেলদি ডায়েটের ক্যারেক্টারিস্টিক গুলো বলতেছে আর কি, জানি আমরা এগুলা সবাই, তারপরেও এখানে একটু বলতেছি। ইনক্রিজ কনজাম্পশন অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস at least 200 gram each day। ফ্রুটস এবং ভেজিটেবলস আলাদা হবে, প্রতিটাই কমপক্ষে 200 গ্রাম প্রতিদিন খাইতে হবে, এবং 35 to 45 গ্রাম ফাইবার ইচ ডে, প্রিফারেবলি হোল গ্রেন। এবং মডারেট কনজাম্পশন নাটস, কমপক্ষে 30 গ্রাম ডেইলি নাটস খাইতে, বাদাম টাদাম এগুলো কমপক্ষে 30 গ্রাম ডেইলি খাইতে হবে, এবং সেটা আনসল্টেড, লবণ দিয়ে খাইলে আবার হবে না। মাছ খেতে হবে, আমরা মাছ খাই তো 1 to 2 servings fish per week, লিমিটেড লিন মিট, লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট এবং লিকুইড ভেজিটেবল অয়েল। স্যাচুরেটেড ফ্যাট to account less than 10% of the total energy intake, replaced with polyunsaturated fats। এবং ট্রান্স ফ্যাটও কম খেতে হবে, ট্রান্স ফ্যাট less than 1% of the total energy intake। সল্টও কম খেতে হবে, 5 থেকে 6 গ্রামের বেশি না ডেইলি, লেস দেন 5 to 6 গ্রাম সল্ট পার ডে। আর অ্যালকোহল তো আগেই বলছি, যে অ্যালকোহল খায় সেটা কমাইতে হবে, লেস দেন 100 গ্রাম পার উইক অথবা
less than 50 গ্রাম পার ডে। আর এবং অ্যাভয়েড কি করতে হবে, যে আমাদের অ্যাভয়েড এনার্জি ডেন্স ফুড যেগুলো আছে, যে সুইট অ্যান্ড সুগার সুইট অ্যান্ড সফট ড্রিঙ্কস যেগুলো, এগুলা অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে হেলদি একটা ডায়েট, একটা হেলদি ডায়েটের ক্যারেক্টারিস্টিক্স। এবার হচ্ছে যে ইমপ্রুভমেন্ট অফ lifestyle factor in addition to appropriate pharmacological management is recommended. Class 1 indication. Class 1 recommendation হচ্ছে যে শুধুমাত্র ফার্মাকোলজিক্যাল ওষুধের ছাড়া দিতে হবে না, ওষুধ ছাড়াও আমাদের লাইফস্টাইল ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, এটাও ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভমেন্ট অফ দ্য লাইফস্টাইল ফ্যাক্টরস ইন এডিশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইজ রিকমেন্ডেড। এটা ক্লাস 1 ইন্ডিকেশন। এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তো আছেই, এক্সারসাইজ বেসড কার্ডিয়াক রিভলিউশন, এটাও ক্লাস 1 ইন্ডিকেশন, এগুলো জানি আমরা সবাই। এবং এই যে ইনফ্লুয়েঞ্জা শট, অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ইজ রিকমেন্ডেড ফর পেশেন্ট উইথ সিসিএস, স্পেশালি ইন দ্য এল্ডারলি। সাইকোলজিক্যাল ইন্টারভেনশন ইজ রিকমেন্ডেড, সবগুলো ক্লাস 1 ইন্ডিকেশন। এবার হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে একটা গ্রুপ হচ্ছে যে অ্যান্টি ইসকেমিক ড্রাগ। অ্যান্টি ইসকেমিক ড্রাগের ভিতরে কি কি আছে? নাইট্রেটস আছে, সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং নাইট্রেট আছে, লং নাইট্রেট আছে। শর্ট অ্যাক্টিং নাইট্রেটস এন্ড লং অ্যাক্টিং নাইট্রেটস। নাইট্রেটস ছাড়া আর আছে বিটা ব্লকার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ইভাবরেডিন, নিকোরেন্ডিল, রেনোলাজিন, টাইমাটাজিন। আচ্ছা, জেনারেল স্ট্র্যাটেজি অফ দ্য ফার্মাকোলজিক্যাল অ্যান্টি ইসকেমিক থেরাপি জেনারেল স্ট্র্যাটেজি। Optimal treatment can be defined as the treatment that satisfactorily controls symptoms and prevents cardiac events. সিমটমও কন্ট্রোল করতে হবে এবং তোমার কার্ডিয়াক ইভেন্টসও প্রিভেন্ট করবে, সেটা হচ্ছে অপটিমাল ট্রিটমেন্ট উইথ ম্যাক্সিমাল পেশেন্ট অ্যাডিহারেন্স এবং মিনিমাল অ্যাডভার্স ইভেন্ট। However, there is no universal definition of an optimal treatment in patients with CCS, and drug therapies must be adapted to each patient's characteristics and preference. Initial drug therapy usually consists of 1 or 2 anti-anginal drugs as necessary, plus drugs for secondary prevention of cardiovascular disease. অর্থাৎ ইনিশিয়াল থেরাপিতে একটা বা দুইটা অ্যান্টি-অ্যাঞ্জিনাল ড্রাগ থাকবে, সাথে ইভেন্ট প্রিভেনশন করার জন্য যে ড্রাগ সেগুলো থাকবে। Initial choice of anti-anginal drug depends on expected tolerance related to individual patient's profile, comorbidities, potential drug interaction with co-administered therapies, and patient's preference, adverse effect এবং drug availability, এগুলো নির্ভর করে আমরা ইনিশিয়াল ড্রাগ চয়েস করব। Anti-ischemic drugs have proved benefits regarding symptoms associated with myocardial ischemia, but do not prevent cardiovascular events in most patients with CCS. But anti-ischemic ড্রাগগুলো শুধুমাত্র সিমটমকে ইমপ্রুভ করবে, ইভেন্ট প্রিভেন্ট করতে পারবে না। ইভেন্ট প্রিভেন্ট করার জন্য ইভেন্ট প্রিভেনশন আলাদা ড্রাগ আছে। এবার হচ্ছে মেকানিজম অফ আচ্ছা, এটা তোমরা জানো, এগুলা মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য অ্যান্টি-অ্যাঞ্জিনাল ড্রাগ। এটা কি বলা দরকার আছে? বলবো এগুলা? এগুলো তো ড্রাগে পড়ানো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টি-অ্যাঞ্জিনাল, তোমরা জানো এগুলো, না 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 বললে হবে। এগুলো সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, ইন্টারাকশন, এগুলো। তোমাদেরকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। আমার কথা হতে বুঝতে পারি, করতে সমস্যা একটু বলবা। জি স্যার। এবার নাইট্রেটস। নাইট্রেটসের ভিতরে তো আমরা জানি যে আছে শর্ট অ্যাক্টিং নাইট্রেটস আছে ফর অ্যাকিউট ইফোর্ট এনজাইনা, সাবলিঙ্গুয়াল and spray nitroglycerin formulation provide immediate relief for acute angina. Spray nitroglycerin acts more rapidly than sublingual nitroglycerin. Sublingual nitroglycerin মানে এটা ট্যাবলেট ফর্মে কথা বলতেছে আর কি, মানে spray nitroglycerin acts more rapidly than the sublingual nitrate tablet formulation. At the onset of angina symptom, patients should rest in a sitting position and take the nitroglycerin. Every 5 minutes until the pain disappears, or a maximum 1.2 milligram has been taken within 15 minutes. অর্থাৎ যদি আমরা এই স্প্রে 0.4 মিলিগ্রাম স্প্রে তো একটা স্প্রেতে থাকে, মানে এক চাপে থাকে, সেই ক্ষেত্রে আমাকে 3 চাপের বেশি
15 মিনিটের ভিতরে নেওয়া যাবে না 5 মিনিট ইন্টারভ্যালস। যদি লাগে during this time frame, if the angina persists, immediate medical attention is needed. Nitroglycerin can be administered for prophylaxis before physical activities known to provoke angina. আচ্ছা, আরেকটা isosarbate dinitrate 5 mg sublingually has a slightly slower isosarbate dinitrate যেটা 5 mg ট্যাবলেট, এটারও সাবলিঙ্গুয়াল ফর্মে আছে, কিন্তু সেটা আবার অনসেটটা স্লো, slightly slower onset of action than the nitroglycerin due to the hepatic conversion to mononitrates. এই ডাইনাইট্রেট আগে হেপাটিক কনভার্সন মনোনাইট্রেট হবে, তারপরে কাজ করবে, যেটা একটু সময় আগে কাজ করছে। আবার ইফেক্ট অফ আইসোরবেট ডাইনাইট্রেট লাস্ট মোর দেন মানে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো থাকতে পারে। লং অ্যাক্টিং নাইট্রেটস, আগেটা তো শর্ট অ্যাক্টিং নাইট্রেটস, এটা হচ্ছে অ্যাঞ্জিনা রিলিভের জন্য, অ্যাকিউট রিপোর্ট অ্যাঞ্জিনা রিলিভের জন্য, আর এটা হচ্ছে লং অ্যাক্টিং নাইট্রেটস ফর অ্যাঞ্জিনা প্রফাইলাক্সিস জন্য। লং অ্যাক্টিং নাইট্রেটস ফর্মুলেশন, নাইট্রোগ্লিসারিন ফর্মুলেশন আছে, রিটার ট্যাবলেট যেটা, আইসোরবেট ডাইনাইট্রেট আছে, আইসোরবেট মনোনাইট্রেট আছে, লং অ্যাক্টিং নাইট্রেটস এগুলো শুড বি কনসিডার্ড অ্যাজ সেকেন্ড লাইন থেরাপি। অ্যাঞ্জিনা, অ্যাঞ্জিনা কিন্তু ফার্স্ট লাইন থেরাপি নাকি, এটা আবার সেকেন্ড অ্যাঞ্জিনা প্রফাইলাক্সিসের ক্ষেত্রে সেকেন্ড লাইন থেরাপি কিন্তু নাইট্রেট। সেকেন্ড লাইন থেরাপি ফর অ্যাঞ্জিনা রিলিফ when initial therapy with beta blocker or non dihydropyridine calcium channel blocker is contraindicated অথবা poorly tolerated অথবা insufficient to control symptoms। বিটা ব্লকার অথবা নন ডাইহাইড্রোপাইরিক ক্যালসিয়াম ব্লকার দেওয়ার পরে যদি কন্ট্রাইন্ডিকেটেড হয় অথবা পোরলি টলারেট করতে পারছেন অথবা সিম্পটম কন্ট্রোল না হয়, তখন আমরা নাইট্রেট কথা চিন্তা করব। সেকেন্ড লাইন নাইট্রেট when taken over a prolonged period, low active nitrates provoke tolerance with loss of efficacy, which requires prescription of a nitrate free or nitrate low interval of 10 to 14 hours. Nitroglycerin can be administered orally or transdermally through a slow release patch system. Viability of the isosorbate dinitrate depends on individual variability in hepatic conversion। আগে বলছি যে ডাইনাইট্রেটে হেপাটিক কনভার্সন হয়ে তোমার লিভারে যাবে, তারপরে হেপাটিক কনভার্সন হয়ে মনোনাইট্রেট তারপরে কাজ করবে। এই জন্য বলছে viability of the isosorbate dinitrate depends on individual variability in hepatic conversion and is generally lower than the viability of the isosorbate mononitrate, which is 100% bioavailable. Titration of dose is essential with all formulation to obtain the maximal control of symptoms at the tolerable dose. Discontinuation should be tapered and not abrupt to avoid rebound increase in angina. নাইট্রেট একই জিনিস, আমরা তো বিটা ব্লকার বা এগুলো জানি যে অ্যাবরাপ্ট উইথড্র করে, কিন্তু নাইট্রেটও করা উচিত না, কারণ রিবাউন্ড এনজাইনা হতে পারে। এবার হচ্ছে বিটা ব্লকার্স। Dose of beta blockers should be adjusted to limit the heart rate to 55 to 60 beats per minute at rest. Discontinuation should be tapered and not abrupt. নাইট্রেটও বলছি একই কথা, বিটা ব্লকার্স একই কথা। ডিসকন্টিনিউশন আমরা tapered করে করব, not abrupt. Beta blockers can be combined with dihydropyridine calcium channel blocker to reduce dihydropyridine induced tachycardia। আমরা জানি যে ডাইহাইড্রোপাইরিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলা ভ্যাসোডাইলেশন করার জন্য এই ফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, সেটা প্রিভেন্ট করার জন্য বিটা ব্লকার কম্বাইন করা যেতে পারে, বাট উইথ আনসার্টেন ইনক্রিমেন্টাল ক্লিনিক্যাল ভ্যালু খুব একটা নাই। Caution is warranted when a beta blocker is combined with verapamil or diltiazem due to the potential for developing worsening heart failure, excessive bradycardia and or atrioventricular block। তাহলে বিটা ব্লকারের সাথে যদি আমরা verapamil diltiazem অ্যাড করি, এটা খুব সাবধান। Combination of beta blocker with a nitrate, it inhibits the reflex tachycardia for the latter. In certain patients with recent MI, those with chronic heart failure with reduced ejection fraction, beta blocker have been associated with significant reduction in mortality and cardiovascular events। তাহলে যদি রিসেন্ট এমআর পেশেন্ট হয় অথবা হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন পেশেন্ট হয়, সেক্ষেত্রে বিটা ব্লকারের মর্টালিটি বেনিফিট আছে এবং ইভেন্টও কমায়। বাট দ্য
protective benefit in patients with coronary artery disease without prior MI or heart failure is less well established and lacks placebo controlled trials. এবার হচ্ছে calcium channel blocker. While calcium channel blockers improve the symptoms of myocardial ischemia, they do not have shown to reduce the major morbidity endpoints or mortality in patients with CCS. আগে তো বলছি যেগুলো অ্যান্টি-ইসকেমিক ড্রাগ সেগুলার সবগুলারই কিন্তু বিটা ব্লকারটা বলছে কিছু ক্ষেত্রে ছাড়া অন্যগুলোতে মানে মর্টালিটি বেনিফিট খুব একটা নাই, কিন্তু সিমটম ইমপ্রুভ করে তারা। নন ডাইহাইড্রোপার্ডিন এজেন্টস অর্থাৎ যেগুলো হার্ট রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন ভেরাপামিল। Verapamil has a large range of approved indication, including all varieties of angina, effort, vasospastic or unstable, supraventricular tachycardia and hypertension. Indirect evidence suggests good safety, but with risks of heart block and bradycardia and heart failure. Compared with metoprolol, anti-anginal activity was similar. Compared with atenolol in hypertension with coronary artery disease, verapamil is associated with fewer cases of diabetes, fewer anti-anginal attacks, and less psychological depression. Beta blockers combined with verapamil is not advised due to the risk of heart block. তাহলে verapamil আর beta blocker এগুলো কম্বাইন করবেন। Diltiazem with its low side effect profile has advantage compared with verapamil in the treatment of effort angina. Its side effect profile is too low. Like verapamil, it acts by peripheral vasodilation, relief of exercise-induced coronary constriction, and modest negative inotropic effects and sinus node inhibition. There have been no outcome studies comparing diltiazem and verapamil. এগুলো তোমরা জানো সবাই, এই জন্য আমি এত ডিটেল ডিসকাস করতেছি না, তার পরে যাইতেছি। আর ডাইহাইড্রোপার্ডিন এজেন্টস এর ভিতরে আছে লং অ্যাক্টিং নিফেডিপিন, আছে এমলোডিপিন লং হাফ লাইফ, এটা একটা অ্যাডভান্টেজ, এবং এটা সাইড ইফেক্ট ফিউ, মেনিল অ্যাঙ্কেল এডিমা। আদার অ্যান্টি-ইসকেমিক ড্রাগের ভিতরে সেকেন্ড লাইন এজেন্টের ভিতরে ইভাপেরিন আছে, নিকোরেন্ডিল আছে, টেনোলাজিন আছে, ট্রাইমেটাজিডিন আছে। আচ্ছা, রিসেন্টলি যে এলোপোরিনলের কথা বলতেছে, যে এলোপোরিনলটাও স্টাডিতে দেখতেছে কিছু অ্যান্টি-ইসকেমিক প্রপার্টি আছে, এবং সেটা স্টাডি আসতেছে গাইডলাইনে, জাস্ট খালি হিন্স দিয়ে দিছে, আসবে হয়তো সামনে, বইয়ে আসবে। এবার হচ্ছে আমরা অ্যান্টি-ইসকেমিক ড্রাগগুলা স্টেপ ওয়াইজ কিভাবে ইউজ করব। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড থেরাপি, আর একটা হচ্ছে হার্ট রেট মোর দেন 80 যদি থাকে, আর একটা হচ্ছে লো হার্ট রেট যদি 50 কম থাকে, আর একটা হচ্ছে এলবি ডিসফাংশন অথবা হার্ট ফেলিওর যদি থাকে, আর লো ব্লাড প্রেশার থাকে। এই সাবসেটগুলোতে আমরা কিভাবে ইউজ করব। স্ট্যান্ডার্ড থেরাপি হবে, যদি ফার্স্ট স্টেপে হবে আমাদের স্ট্যান্ডার্ড থেরাপিতে হয় বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর যদি হার্ট রেট মোর দেন 80 হয়, তাহলে বিটা ব্লকার অথবা নন ডাইহাইড্রোপার্ডিন ক্যালসিয়াম ব্লকার ইউজ করতে পারি। কিন্তু হার্ট রেট যদি কম হয়, অর্থাৎ 50-এর কম হয়, তখন নন ডাইহাইড্রোপার্ডিন দেওয়া যাবে না, বিটা ব্লকার দেওয়া যাবে না, তখন দেওয়া যাবে ডাইহাইড্রোপার্ডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর যদি এলবি ডিসফাংশন না হার্ট ফেলিওর থাকে, তাহলে বিটা ব্লকার একদম ফার্স্ট চয়েস। আর লো ব্লাড প্রেশার থাকলে লো ডোজ বিটা ব্লকার অথবা লো ডোজ নন ডাইহাইড্রোপার্ডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেকেন্ড স্টেপে আসবে আমরা কম্বিনেশন। স্ট্যান্ডার্ড থেরাপিতে বিটা ব্লকার এবং ডাইহাইড্রোপার্ডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কম্বিনেশন। আর হার্ট রেট মোর দেন 80 থাকে, হাই হার্ট রেট থাকে, তাহলে বিটা ব্লকার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করব। লো হার্ট রেট থাকলে সুইচ টু লং অ্যাক্টিং নাইট্রেস। এখানে আমরা এটা না আর কি কম্বিনেশন না, এখানে সুইচ করে আমরা চলে যাব, যেহেতু হার্ট রেট কম, সুইচ টু লং অ্যাক্টিং নাইট্রেস। আর এলবি ডিসফাংশন থাকলে বিটা ব্লকারের সাথে তখন কম্বিনেশন কম্বাইন করতে পারি আমরা লং অ্যাক্টিং নাইট্রেস অথবা বিটা ব্লকার প্লাস ইভাপেরিন। আর লো ব্লাড প্রেশার থাকলে সুইচ টু ইভাপেরিন, টেনোলাজিন অর ট্রাইমেটাজিডিন। আর তার স্টেপে আসবে আমাদের স্ট্যান্ডার্ড থেরাপিতে অ্যাড সেকেন্ড লাইন ড্রাগ। তাও যদি রেসপন্স না হয়, তাহলে সেকেন্ড লাইন ড্রাগ এর সাথে অ্যাড করতে হবে। এবং হাই হার্ট রেটের ক্ষেত্রে বিটা ব্লকার প্লাস ইভাপেরিন, আর লো হার্ট রেটের ক্ষেত্রে ডাইহাইড্রোপার্ডিন ক্যালসিয়াম ব্লকার প্লাস লং অ্যাক্টিং নাইট্রেস। আর এলবি ডিসফাংশন থাকলে অ্যাড অ্যানাদার সেকেন্ড লাইন ড্রাগ। আর লো ব্লাড প্রেশার থাকে, তাহলে কম্বাইন 2 সেকেন্ড লাইন ড্রাগ।
ফোর্থ স্টেপে আসবে এর নিকোরেন্ডিন, রেনোনাজিন ও টাইমেটাজিন, কোনো কিছু যদি না রেসপন্স করে এগুলো অ্যাড করতে সাথে। এবার হচ্ছে রিকমেন্ডেশন অফ দ্য অ্যান্টি ইসকেমিক ড্রাগস ইন পেশেন্ট উইথ ক্রনিক করোনারি সিনড্রোম। General consideration: medical treatment of symptomatic patients require one or more drugs for for angina or ischemia relief in association with drugs for event prevention. Class 1 indication হচ্ছে যে anti ischemic drug সাথে drugs for event prevention দুটো দিতে হবে। It is recommended that patients are educated about the disease and risk factor and treatment strategy. Timely review the patient's response to medical therapy, that is 2 to 4 weeks after drug initiation is recommended. একটা ড্রাগ শুরু করার সাথে সাথেই রেসপন্স না, কমপক্ষে 2 to 4 weeks, 2 to 4 weeks পরে আমরা ইভালুয়েশন করব যে তার রেসপন্সটা কেমন হয়েছে। Short acting nitrates are recommended for immediate relief of effort angina. First line treatment is indicated when with beta blocker and or calcium channel blocker to control heart rate and symptoms. It is a class 1 indication. If angina symptoms are not successfully controlled on a beta blocker or a calcium channel blocker, the combination of a beta blocker with dihydrobionic calcium blocker should be considered. এটা আগে যেগুলো বলছি এগুলো এখানে আশা করি এটা বলার দরকার নাই। এবার হচ্ছে যে ইভেন্ট প্রিভেনশন। ইভেন্ট প্রিভেনশনের জন্য আমরা ইউজ করব কতগুলো ওষুধ ড্রাগ আছে, যেমন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। অ্যান্টিপ্লেটলেট ড্রাগের ভিতরে আমরা আছে লো ডোজ অ্যাসপিরিন আছে, তারপরে P2 ওয়াইটার ইনহিবিটরস, ক্লোপিডোগ্রাল, প্রাসোগ্রাল, টিকাগ্লোর এগুলো আছে। এটা রিকমেন্ডেশন কি এটার? ইভেন্ট প্রিভেনশন ড্রাগগুলো মানে রিকমেন্ডেশন কি এটাই দেখি, সময় তো প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, রিকমেন্ডেশন হচ্ছে অ্যাসপিরিন। Aspirin 75 to 100 mg daily is recommended in patients with previous MI or revascularization. যদি previous MI থাকে অথবা revascularization থাকে তার ক্ষেত্রে অ্যাসপিরিনটা ক্লাস 1 ইন্ডিকেশন। ক্লোপিডোগ্রাল দেওয়া যাবে অ্যাসপিরিন ইনটলারেন্স হলে, এটাও ক্লাস 1 ইন্ডিকেশন। আর ক্লোপিডোগ্রালটা একটু প্রেফারেন্স মানে কিছু একটু বেনিফিট আছে, যদি পেশেন্টের পেরিফেরাল আর্টারি ডিজিজ থাকে অথবা হিস্ট্রি অফ ইসকেমিক স্ট্রোক ও ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের হিস্ট্রি থাকে আগের, তাহলে ক্লোপিডোগ্রাল একটু Clopidogrel 75 mg daily may be considered in preference to aspirin in symptomatic or asymptomatic patients with either peripheral artery disease or a history of ischemic stroke or transient ischemic attack. Aspirin আছে এটা কিছুটা বেনিফিট আছে এই ক্ষেত্রে, খুবই ইন্ডিকেশন, এটা স্ট্রং না। Aspirin without history of MI or revascularization with definite evidence of coronary disease on imaging, class 2B indication. অর্থাৎ যদি পেশেন্টের আগে তো বলছি যে প্রিভিয়াস এমআই বা রিভাসকুলার তাহলে ক্লাস 1 ইন্ডিকেশন, কিন্তু যদি উইদাউট প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই অর রিভাসকুলারেশন কিন্তু ডেফিনিট এভিডেন্স অফ করোনারি ডিজিজ অন ইমেজিং এ আছে, সেক্ষেত্রে অ্যাসপিরিন ইউজ করা যাবে, সেটা ক্লাস 2B ইন্ডিকেশন। Adding a second antithrombotic drug to aspirin for the long-term secondary prevention should be considered in patients with high risk of ischemic events or without high bleeding risk. এবারে যদি পোস্ট পিসিআই হয়, পোস্ট পিসিআই এবং সাইনাস সিনড্রোম থাকে, তখন আমরা অ্যাসপিরিন তো দিবই, অ্যাসপিরিন তো ইউজ করব। ফলোইং স্টেন্টিং, ক্লোপিডোগ্রাল 75 mg is recommended in addition to aspirin for 6 months. অর্থাৎ স্টেন্টিং এর পেশেন্ট করা হয়, মানে পিসিআই পোস্ট পিসিআই পেশেন্ট হয়, তাহলে ক্রনিক করোনারি সিনড্রোমের ক্ষেত্রে আমরা ডুয়াল ইন্টিপ্লেটলেট ডিফল্ট ডিউরেশন হচ্ছে 6 মান্থ। কিন্তু যদি হাই রিস্ক অফ লাইফ থ্রেটানিং ব্লিডিং হয়, ব্লিডিং রিস্ক যদি বেশি হয়, রিস্ক বেশি হয়, ব্লিডিং রিস্ক বেশি হইলে 3 মাস ডুয়াল অ্যান্টিপ্লেটলেট। আর যদি ভেরি হাই রিস্ক অফ লাইফ থ্রেটানিং ব্লিডিং হয়, সেক্ষেত্রে ডুয়াল অ্যান্টিপ্লেটলেট 1 মাস। আর প্রাসোগ্রাল অথবা টিকাগ্লোর এটা আমরা ইনিশিয়াল থেরাপি হিসেবে কনসিডার করতে পারি যদি স্পেসিফিক হাই রিস্ক সিচুয়েশনের ক্ষেত্রে, স্পেসিফিক হাই রিস্ক সিচুয়েশন ইলেকট্রিক স্টেন্টিং, যেমন যদি সাব অপটিমাল স্টেন্ট ডিপ্লয়মেন্ট হয়, আদার প্রসিডিউরাল ক্যারেক্টারিস্টিক অ্যাসোসিয়েটেড উইথ হাই রিস্ক অফ স্টেন্ট থ্রম্বোসিস অথবা কমপ্লেক্স লেফট মেন লিশন অথবা বান্টিভেসের স্টেন্টিং হয়, সেক্ষেত্রে আমরা 2B ইন্ডিকেশন হিসেবে
প্লাসমিড অথবা ইনিশিয়াল থেরাপি ইউজ করা যেতে পারে। এখন যদি পেশেন্ট যদি সিসিএস এর সাথে যদি পেশেন্ট এফ থাকে, এফ থাকলে তো আমরা বলছি যে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, কারণ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের প্রিফারেন্স হবে আমরা নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো সেগুলো আর কি, এবং সেটা 4 বার স্কোর অনুসারে দিতে হবে। 4 বার স্কোর যদি মেলের ক্ষেত্রে 2 or more হয়, ফিমেলের ক্ষেত্রে 3 or more হয়, তাহলে তো আমরা দিব ক্লাস 1 ইন্ডিকেশন। এবার হচ্ছে পোস্ট পিসিআই এফ সাথে সিসিএস, সেক্ষেত্রে আমরা পেরিপ্রসিডিউরাল অ্যাসপিরিন ক্লোপিডাগ্রাম দিবই ক্লাস 1 ইন্ডিকেশন। আর যদি হু আর এলিজিবল ফর নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট অথবা নন ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তাহলে তো আমরা নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিবই ইন প্রিফারেন্স টু ভিটামিন কে। অর্থাৎ যদি অ্যান্টিপ্লেটলেট ড্রাগের সাথে কম্বিনেশন করা লাগে, সেক্ষেত্রে আমরা ভিটামিন কেয়ারসে আমরা নিউয়ার যেগুলো আছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট সেগুলো প্রিফার করবো, সেটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। আবার when rivaroxaban used and concerned about high risk bleeding, হাই ব্লিডিং রিস্ক যদি থাকে, রিভারক্সাবান যদি ইউজ করি সেক্ষেত্রে ডোজটা কমাই দিতে হবে, 20 মিলিগ্রাম ওয়ান্স দিন না দিয়া 15 মিলিগ্রাম দিতে হবে। টাইম তো প্রায় শেষ হয়ে গেছে। এটা অনেক বড় চ্যাপ্টার স্যার, পুরা মানে হার্টের 3 ভাগের 1 ভাগ। মানে রিকমেন্ডেশন ফর ইভেন্ট প্রিভেনশনের জন্য এটা তো এটা একটা আছে। এটা মনে হয় এগুলা তুমি তো দেখে নিয়ে এগুলো, এটা মনে হয় বেশি সময় নষ্ট হবে, আরো আছে। আচ্ছা এই একটা জিনিস আছে, এগুলো বারবার আসবে, বারবার বলতেছি, এইগুলো ডেফিনেশন গুলো জানা দরকার। জিজ্ঞেস করতে পারে যে বারবার তুমি বলতেছো হাই ইসকেমিক রিস্ক, মডারেট ইসকেমিক রিস্ক, হাই ব্লিডিং রিস্ক, তুমি বলতে কি বুঝো? যদি হাই ইসকেমিক রিস্ক বলতে আমরা কি বুঝি? ডিফিউজ মাল্টিভেসাল করোনারি আর্টারি ডিজিজ উইথ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোইং, অর্থাৎ ডিফিউজ মাল্টিভেসাস করোনারি আর্টারি ডিজিজের সাথে যদি যে কোনো একটা জিনিস থাকে, যেমন ডায়াবেটিস থাকে, রিকারেন্ট এমআই পেরিফেরাল আর্টারি ডিজিজ অথবা সিকেরি থাকে, তাহলে হাই ইসকেমিক রিস্ক বলবো আমরা। আর মডারেট ইসকেমিক রিস্ক কখন বলবো? অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোইং মাল্টিভেসাল অর ডিফিউজ করোনারি ডিজিজ থাকে, ডায়াবেটিস মেলাইটাস থাকে, রিকারেন্ট এমআই পেরিফেরাল আর্টারি ডিজিজ, হার্ট ফেলিওর, সিকেডি, তখন বলবো মডারেট ইসকেমিক রিস্ক। তাহলে হাই ইসকেমিক রিস্ক, মডারেট ইসকেমিক রিস্কের ডেফিনিশনটা আমি জানতে হবে। আর হাই ব্লিডিং রিস্ক বলবো কখন? prior history of intracerebral hemorrhage or ischemic stroke, history of other intracranial pathology, recent gastrointestinal bleeding or anemia due to possible gastrointestinal blood loss or other gastrointestinal pathology associated with the increased bleeding risk, liver failure, bleeding diathesis, coagulopathy, এগুলো হচ্ছে হাই ব্লিডিং রিস্ক। আর রিস্ক অফ স্টেন থ্রম্বোসিস, এই পয়েন্টগুলো থাকে, দেখে নেবেন না, এটা বলবো না এখন। তাহলে ইভেন্ট প্রিভেনশনের জন্য ড্রাগের ভিতরে একটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগের কথা বলছি বা অ্যান্টিকোয়াগুলেন্ট প্রযোজ্যের ক্ষেত্রে। এবার আসছে লিপিড লোয়ারিং ড্রাগ। লিপিড লোয়ারিং স্টেটিং রিকমেন্ডেড ইন অল পেশেন্ট উইথ সিসিএস। স্টেটিন যদি আমাদের লিপিড গোল অ্যাচিভ না করতে পারে তাহলে কি ইজিটিমাইব অ্যাড করতে হবে, তাও যদি না অ্যাচিভ করতে পারে গোল, তাহলে পিসিএস কেনান ইনহিবিটর অ্যাড করতে হবে। এবং তিনটেই ক্লাস 1 ইন্ডিকেশন। আচ্ছা এসি ইনহিবিটর ইন্ডিকেশনটা কি? ACE inhibitors অথবা ARB is recommended if a patient has other conditions, যেমন পেশেন্টের হার্ট ফেলিয়ার আছে, হাইপারটেনশন আছে, অথবা ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে ACE inhibitor বা ARB ক্লাস 1 ইন্ডিকেশন হিসেবে ইউজ করা যেতে পারে। কিন্তু ACE inhibitors should be considered in CCS patient at very high risk for cardiovascular events. Cardiovascular events যদি ভেরি হাই রিস্ক হয়, সেক্ষেত্রে ACE inhibitor 2A ইন্ডিকেশন হিসেবে ইউজ করা যেতে পারে যদি হার্ট ফেলিয়ার ডায়াবেটিস নাও থাকে। আর আদার ড্রাগ beta blockers are recommended in patients with LV dysfunction or systolic heart failure. LV dysfunction বা systolic heart failure থাকলে আমাদের বিটা ব্লকার রিকমেন্ডেড, ক্লাস 1 ইন্ডিকেশন, এটা আগে বলছি। In a patient with previous STEMI, long-term oral treatment with beta blocker should be considered. আচ্ছা এটা আর বলবো না, এটা তো রিকমেন্ডেশন বলে দিচ্ছি এগুলো।
এগুলো রিকমেন্ডেশন বলা আছে। আর হরমোন রিপ্লেসমেন্ট ইউজ করা যাবে না, এটাই এখানে বলছে আর কি। আচ্ছা, রিভাস্কুলাইজেশন পরে নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে আমার রিভাস্কুলাইজেশন। রিভাস্কুলাইজেশন যদি পেশেন্টের অ্যাঞ্জিনা সিমটম আছে কিনা দেখতে হবে। যদি অ্যাঞ্জিনা সিমটম ইয়েস থাকে তাহলে ডকুমেন্টেড ইসকিমিয়া আছে কিনা। ডকুমেন্টেড ইসকিমিয়া যদি ইয়েস হয় তাহলে আমাকে দেখতে হবে যে মাল্টিভেসেল ডিজিজ কিনা। যদি মাল্টিভেসেল ডিজিজ ইয়েস হয় তাহলে আইডেন্টিফাই দ্য লিশন উইথ ওই যে ফাংশনাল অ্যাসেসমেন্ট যেগুলো বলছিলাম, ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ অর ইনস্ট্যান্টিনিয়াস ওয়েট ফ্রি রেশিও, এটা দিয়ে আমাদের দেখতে হবে যে কোন লিশনটা সিগনিফিকেন্ট। তার উপর ভিত্তি করে আমাকে রিভাস্কুলাইজেশন যেতে হবে অন টপ অফ মেডিকেল থেরাপি। আর মাল্টিভেসেল ডিজিজ যদি না হয় তাহলে ফাংশনাল অ্যাসেসমেন্ট ছাড়াই যাওয়া যাবে। আর যদি ডকুমেন্টেড স্কেল না থাকে আমাদের তাহলে ডায়ামিটার স্টেনোসিস মোর দেন 90% আছে কিনা দেখতে হবে, অথবা ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ less than 0.8 or IWFR less than 0.89 in major vessel or LV ejection fraction less than 35% due to coronary disease যদি থাকে তাহলে আমরা কনসিডার রিভাস্কুলাইজেশন অন টপ অফ মেডিকেল থেরাপি। আর যদি ডকুমেন্টেড ইসকিমিয়া যদি সিমটম নাই, পেশেন্টের সিমটম থাকলে আমি এটা বলছি, এবং সিমটম নাই, অ্যাঞ্জিনা সিমটম নাই, সেক্ষেত্রে ডকুমেন্টেড ইসকিমিয়া আছে কিনা দেখেন। যদি ডকুমেন্টেড ইসকিমিয়া যদি থাকে তাহলে লার্জ এরিয়া অফ দ্য ইসকিমিয়া যদি হয়, যেমন পারফিউশন ইমেজিং করে দেখলাম যে লার্জ এরিয়া অফ ইসকিমিয়া মোর দেন 10% অফ দ্য এলবি, লেফট ভেন্ট্রিকুলার মোর দেন 10% ইসকিমিয়া, সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি রিভাস্কুলাইজেশন। আর যদি ন হয়, অর্থাৎ ডকুমেন্ট ইসকিমিয়া নাই, তাহলে ডায়ামিটার স্টেনোসিস মোর দেন 90% আছে কিনা, অথবা ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ যেটা বলছি এটা সিগনিফিকেন্ট কিনা, অথবা এলবি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35% কম কিনা। যদি থাকে, এই তিনটা পয়েন্ট যদি থাকে তাহলে আমরা কনসিডার করতে পারবো রিভাস্কুলাইজেশন অন দ্য টপ অফ মেডিকেল থেরাপি। আচ্ছা, এটা তো এগুলো বলছি, এটা ডেসক্রাইব করে দরকার নাই। এটা দেখতে পারি আমরা ইন্ডিকেশনস ফর রিভাস্কুলাইজেশন ইন পেশেন্ট উইথ স্টেবল এনজিনা অর সাইলেন্ট ইসকিমিয়া। রিভাস্কুলাইজেশন উদ্দেশ্য তো আমাদের একটা হলো প্রগনোসিস ইমপ্রুভ করা, একটা হচ্ছে সিমটম ইমপ্রুভ করা। প্রগনোসিস ইমপ্রুভ করার জন্য যদি লেফট মেইন ডিজিজ হয় উইথ স্টেনোসিস মোর দেন 50% তাহলে ক্লাস 1 ইন্ডিকেশন। আর যদি প্রক্সিমাল এলআরডি স্টেনোসিস মোর দেন 50% হয় তাও ক্লাস 1 ইন্ডিকেশন। 2 or এটা হচ্ছে প্রগনোসিস ইমপ্রুভ করার জন্য লেফট মেইন ডিজিজ উইথ স্টেনোসিস মোর দেন 50%, প্রক্সিমাল এলআরডি স্টেনোসিস মোর দেন 50%, 2 or 3 vessel disease with stenosis more than 50% with impaired LV ejection fraction. Large area of ischemia detected by functional testing or abnormal invasive FFR. Single remaining patent coronary artery with stenosis more than 50%. It is a prognostic purpose. It is very important. Symptom is hemodynamically significant coronary stenosis in the presence of limiting angina or angina equivalent with insufficient response to optimal medical therapy. রিভাস্কুলাইজেশন তো আমরা দুইটা আছে, আমাদের দুইটা মেথড আছে, একটা সিওবিজি আর পিসিআই। তো কোনটা কখন করব এটা এখানে বলা আছে আর কি। শেষে দিয়ে চলে আসছে আমরা মোটামুটি। এই ফ্যাক্টরগুলো থাকলে আমরা ফেভার করব যে পিসিআই, আর এগুলোর জন্য ফেভার করব সিএবিজি। অর্থাৎ যদি ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স presence of severe comorbidity, advanced age, frailty, reduced life expectancy, restricted mobility and conditions that affect the re-evaluation process, এগুলো ফেভার করে পিসিআই। আবার অ্যানাটমিক্যাল এবং টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি মাল্টিভেসেল ডিজিজ সিনট্যাক্স স্কোর 0 to 22, সিনট্যাক্স স্কোর অনেকগুলা ফ্যাক্টরের উপরে কনসিডার করা হয়। সিনট্যাক্স স্কোর একটা আছে, এটাও এটা অনলাইনে ডাউনলোড করা যায়, এতে ক্যালকুলেটর পাওয়া যায়। Multiple disease with syntax score 0 to 22, তাইলে আমরা ফেভার করে পিসিআই। anatomy likely resulting in incomplete revascularization with COPG due to poor quality of missing condyle, severe chest deformation or scoliosis, sequelae or chest radiation,
পরসেলিনিয়াটা, এগুলা থাকলে আমরা ব্যবহার করব পিসিআই। আবার যদি সিএবিজি ব্যবহার করব কোন দিকে, যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে, reduced LV ejection fraction less than 35% হয়, contraindication to dual antiplatelet therapy, recurrent diffuse instant stenosis, multivessel disease with syntax score 23 or more, syntax score 0 to 22 হলে গিয়ে আমরা পিসিআই, আর syntax score যদি 23 এর বেশি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিএবিজি। anatomy likely resulting in incomplete revascularization PCI, পিসিআই করলে কমপ্লিট রিভার্সন হবে না আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা অবশ্যই সিএবিজি ব্যবহার করব। severely calcified coronary artery lesion, limiting lesion expansion, ক্যালসিফাইড লিশন যেটা পিসিআই তে এক্সপানশন করা যাবে না, যেটা সিএবিজি করতে হবে। need for concomitant intervention, ascending aortic pathology with indication for surgery অথবা concomitant cardiac surgery লাগে, তখন আমরা সিএবিজি ব্যবহার করব। আচ্ছা, আজকে অনেক কিছু বলছি। থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। আজকে এখানে শেষ করতেছি। আর যদি সব পরের দিন এটা শেষ হয়েছে না টোটালটা, তারপরে আরো আছে, যদি আরো কতগুলো সাবজেক্ট আছে না, যদি অন্যদিন সময় পাই হয়তো বলবো আর কি। থ্যাংক ইউ স্যার ফর নাইস ক্লাস স্যার। স্যার লাইফে অনেক বড়, লাইফ বলতে গিয়ে দৌড়ে না বললে বলা যায় না সব, তারপর তো সব পারি নাই স্যার। এটা সাবজেক্টে হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে স্যার, যে ক্রনিক করোনারি সিনড্রোমের ক্ষেত্রে স্যার যখন আমাদের বিপি নিয়ে আমাদের প্রায় প্রবলেম পড়তে হয়, তখন আমাদের এসি ইনহিবিটর বা বিটা ব্লকার গুলো অ্যাড করতে হলে সমস্যা হয়, যেটা আপনি একটা স্লাইড দেখাইছেন স্যার, যেটা অ্যান্টি ইসকেমিক ড্রাগ থেরাপি। ওখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হিসেবে দেখাইছেন স্যার। ওখানে ফার্স্ট স্টেপে বলছিলেন যে বিটা ব্লকার দেওয়া যায়, এটা মানে লো ডোজে যদি লো ব্লাড প্রেশার থাকে। প্রশ্ন হচ্ছে এখন প্রেশার কত হইলে আমরা মানে আমরা দেখা যায় অনেকে 1.25 দিয়ে শুরু করি, অনেকে 2.5। না সেটার কোনো গাইডলাইন নাই, যে পেশেন্ট এবং ডাক্তার দুজনের অ্যাসেসমেন্টের উপরে, পেশেন্টে কত টলারেট করতে পারলো আর ডাক্তারের অ্যাসেসমেন্ট কি সেটা অনুসারে করতে হবে। সেটা কিন্তু ব্লাড প্রেশার কত হলে কি দেবো এটা কিন্তু বলা নাই। তবে দেখা গেলো পেশেন্টের 90 আছে ব্লাড প্রেশার অথবা 90 নিচে আছে ব্লাড প্রেশার, তাহলে তুমি দিয়ে দিলে তাতে কাজ হবে না। এটা তুমি কনসিডার করতে হবে পেশেন্ট টলারেন্স এবং ডাক্তারের অ্যাসেসমেন্ট। তুমি নিজে এটা জাজ করে এটা কথা কতটুকু দিবা, এটা গাইডলাইনে বলা নাই যে কতটুকু দিলে কতটুকু হবে। যদি পেশেন্ট টলারেট না করতে পারে এগুলো না দিয়ে আমরা যেগুলো ব্লাড প্রেশার অল্টার করে না সেকেন্ড লাইন ড্রাগ সেগুলো যাবো। তবে 90-60 এর নিচে যদি নামে তাহলে টিস্যু পারফিউশন মেইনটেইন হয় না। 90-60 এর নিচে নামলে টিস্যু পারফিউশন মেইনটেইন হয় না। কাজে যে কোনো ভাবেই হোক 90-60 এর উপরে তোমার ব্লাড প্রেশার উপরে রাখতেই হবে, তুমি যে ঔষধ দাও বা না দাও কিছু যায় আসে না, তোমার ব্লাড প্রেশার এটার উপরে উঠে রাখতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে স্যার আমরা দেখা যাচ্ছে মানে আমাদের প্রেসক্রিপশনে বা আমাদের যে ওয়ার্ডের ডিসচার্জ আমরা লিখে দিই যে নাইট্রোগ্লিসারিন 2 পাপ, মানে 2 পাপ করে দেওয়ার জন্য। 2 পাপ না, 1 পাপ। এটা ভুল লেখেন আপনারা। 2 পাপ না, 1 পাপে কাজ হয়। 1 পাপ ভুল লেখেন, ওই যে কোম্পানি শিখিয়ে দেয় যে সিল দিয়ে দেয়, ওই সিলে আপনারা মাইরে দেন। 1 পাপ করে হবে স্যার। হ্যাঁ 1 পাপ হবে সাবলিঙ্গুয়ালি 5 মিনিট অন্তর। এবং পেশেন্টকে বসা অবস্থায় নিতে বলতে হবে, কিন্তু দাঁড়ায় পেশেন্ট ব্যথা হইলো দাঁড়ায় অবস্থায় নিয়ে নিলো ধমাস করে গেল, সিনকোপাল অ্যাটাক হয়ে যাবে। এবং এটা কিন্তু শর্ট অ্যাক্টিং নাইট্রেটস। যে ইএসসির গাইডলাইনের মানে ডিসঅ্যাডভান্টেজ হইতেছে আবার সমালোচনা করার মতো আছে। স্টেপ 1 এ ডাইরেক্টলি আছে বিটা ব্লকার দেওয়া আছে এবং ওখানে অ্যাজ নিডেড শর্ট অ্যাক্টিং নাইট্রেট। তার মানে হচ্ছে যে তুমি বিটা ব্লকার দিয়ে শুরু করবো অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে তুমি চিকিৎসাটা শুরু করবো ফার্স্ট লাইনের মানে ড্রাগ হিসাবে, মানে এনজিনাল রিলিফের জন্য। এই যে এটা শুরু করবে এবং এর সাথে নাইট্রেটস দিবা, সে রুটিন নাইট্রেট না। লং অ্যাক্টিং নাইট্রেট যখন দিবা তখন কিন্তু সেটা সেকেন্ড লাইন ড্রাগ চলে যাবে। লং অ্যাক্টিং নাইট্রেট না, শর্ট অ্যাক্টিং নাইট্রেট মানে আছে এবং এটা সিসেকশনাল প্রোফাইলেক্সিস ছাড়া আর কোনো কাজ নাই, এর কোনো নেই, মানে কোনো বেনিফিট নাই। মর্টালিটি এবং মরবিডিটি রিডাকশনের জন্য কোনো বেনিফিট নাই। স্যার আমরা ওই যে আমরা দেখছি লং অ্যাক্টিং নাইট্রেট তো দেব, কিন্তু শর্ট অ্যাক্টিং নাইট্রেটের ক্ষেত্রে আমরা দিয়ে রাখি ট্যাবলেট হিসাবে সবসময় না। ট্যাবলেট হিসাবে এটা দিলে তুমি
মানে ভুল করতেছো, সেটা হলো তুমি হলো যে শর্ট অ্যাক্টিং নাইট্রেট নাই পাইবা, কোথায় পাইবা? হ্যাঁ, নাই তো। মানে ওই যে এক হলো এইটার পোটেন্সি থাকে না, মানে ইসের সাথে থাকলে দীর্ঘদিন থাকলে থাকে না, ওই যে পেশেন্ট ট্যাবলেটের মধ্যে গুঁড়ো ট্যাবলেটের মধ্যে এই যে ইস্যু করে রাখে, এবং যখন প্রয়োজন তখন এই ওষুধটা কাজ করে না। স্যার তাহলে কি শুধুমাত্র লং অ্যাক্টিং লং টাইম দেওয়া যায় ওরকম লং যে long এটা acting তো nitrogen? দিতে, তুমি অ্যানজাইনাল রিলিফের জন্য তুমি দিবা, অ্যানজাইনা রিলিফের জন্য ফার্স্ট তোমার হলো বিটা ব্লকার, নেক্সট হলো বিটা ব্লকার প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে যদি তোমার কাজ না হয় অ্যাট নিডেড শর্ট অ্যাক্টিং নাইট্রেটস, তখন তোমার তো ফার্স্ট লাইনে আর তুমি থাকতে পারতেছো না, তখন তোমার সেকেন্ড লাইনে যাইতেছে, তোমার লং অ্যাক্টিং নাইট্রেটস নিতে হইতেছে, এখন যদি অ্যাড অথবা সুইচ করতে হইতেছে সেকেন্ড লাইন ডাক এনি ওয়ান, আইদার ইভাপ্রেডিন অথবা তোমার নিকোরান্ডিন অথবা ট্রাইমেটাজিডিন।